হুম হুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছি আমরা? সো আজকে তোমাদেরকে ওয়েলকাম আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি কোর্সে। তো খুবই চমৎকার একটা কোর্স হবে। এই কোর্সে আমরা তোমাদেরকে এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে পড়াবো, অর্থাৎ এইচএসসিতে থাকা অবস্থাতেই তোমার অ্যাডমিশনের সম্পূর্ণ প্রিপারেশনটা আমরা তোমাদেরকে গুছিয়ে দিব। ঠিক আছে? তা আজকে আমার সাথে হচ্ছে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমার সাথে দুইজন লিজেন্ড আছে, দুটো লিজেন্ড ভাইয়া আছে। একটা হচ্ছে তোমাদের আব্দুর রহমান ভাইয়া এবং আরেকটা হচ্ছে তোমাদের খালিদুর রহমান কাব্য ভাইয়া। তো আমরা এতক্ষণ ধরে হচ্ছে সবকিছু আমরা মোটামুটি সবাই মিলে গুছগাছ করলাম। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ক্লাসের সবকিছু তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু কমেন্ট করে জানাবা। সাউন্ড শোনা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। রহমান ভাইয়া চলে আসো। ও আমরা, হ্যাঁ। আরে বাহ, ওকে, ডান। আসো। ও তোমার লাইভ আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো ভাইয়ারা, কি অবস্থা সবার? বলেন। রহমান ভাইয়া, কি অবস্থা? ওদেরকে আমরা কোর্সে কিভাবে সার্ভিস দিব? আচ্ছা আচ্ছা আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আমরা যেহেতু বলেছি বেসিক এবং অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, সাথে সিকিউ এমসিকিউ পড়াবো, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভও ক্লাস থাকবে। তো ক্লাস আছে। তো তোমাদের সাথে আসলে পুরো প্রোগ্রাম জুড়ে আমি তোমাদের সৈকত আব্দুল্লাহ ভাইয়া থাকবো। অলরেডি রুটিন পেয়ে গিয়েছো তোমরা। তো যেহেতু প্রথম ক্লাস, একটু সময় নিলাম আমরা ক্লাসটা শুরু করার জন্য। ক্লাস শুরু হয়ে গেলে তোমরা বুঝতে পারবা কি লেভেলের ডেডিকেশন আমরা এই প্রোগ্রামটিতে দেখাবো। আর ক্লাস শেষে তোমরা তো নোট খাতা নিয়ে বসছো সবাই, ক্লাস শেষে নোটগুলো ট্রিপল বন্ড কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপলোড করবে। আর তোমাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের এই প্রোগ্রামের ডিসকাশন গ্রুপে তোমরা ডিসকাস করতে পারবে, সেখানে আমরা সবাই আছি তোমাদের সাথে। তো আহ, আশা করছি তোমাদের সাথে জার্নিটা আমাদের খুব দারুণ হবে। ক্লাস করতে থাকো তোমরা সবাই সৈকত বসের সাথে। ওকে, তো আমরা ক্লাস শুরু করে দিব এখনই। তো সবাই হচ্ছে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তো আমি তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াবো শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর তোমাদের রহমান ভাই আসবে অন্য একটা চ্যাপ্টার নিয়ে। সো আমরা একদম মানে এমনভাবে তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার পড়াবো যেন হচ্ছে তুমি এইচএসসিতে যে কোনো বোর্ডে আসা যে কোনো প্রবলেম তো তুমি সলভ করতে পারবাই। ইভেন তুমি নিজে নিজেই বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, তুমি নিজে নিজে আইআইটি প্রশ্ন ব্যাংকও সলভ করতে পারবা। তো আমরা তোমাদেরকে ঠিক ততটুকু পর্যন্তই তোমাদেরকে নিয়ে যাব, ততটুকু পর্যন্তই সাপোর্ট আমরা তোমাদেরকে দিব। একদম বেসিক থেকে শুরু করব এবং হচ্ছে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত করব। তো আশা করি এই কোর্সের সাথে থাকলে তোমাদের বেসিক এবং অ্যাডভান্স দুইটার প্রিপারেশনই একসাথে হয়ে যাবে। সো আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই। সো কি ভাইয়া, ইনঅর্গানিক লেখাটা সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ, দুই জায়গায় ইউটিউবেও করতেছি, ফেসবুকেও করতেছি। ওকে গাইজ, আসো তাহলে। হ্যাঁ, ওকে ফাইন। তো হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া একজন লিখছে 6:30টায় ক্লাস, তাই তাড়াতাড়ি নামাজ পড়ে আসলাম। দেরি হবে বললে ভালোই হইতো। হ্যাঁ ভাইয়া, 15 মিনিট একটু দেরি হয়েছে আমাদের, কারণ একটু সেট আপে একটু ঝামেলা ছিল, সেট আপ করতে একটু সময় লাগছে। ঠিক আছে, বাট সেট আপ করতে সময় লাগলো। আশা করি তোমাদের এখন আমাকে দেখতে ভালো লাগতেছে, বা বোর্ড দেখতে ভালো লাগতেছে, ক্লাস দেখতে ভালো লাগতেছে এবং ক্লাস দেখতেও ভালো লাগবে। ওকে, সো ভাইয়ারা, সাউন্ড প্রবলেম হচ্ছে না? সাউন্ড তো ঠিক আছে, একদম কমপ্লিটলি সাউন্ড ঠিক আছে, আমি ঠিক শুনতে পাচ্ছি সাউন্ডে। ওকে, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম আমি দেখতেছি না আপাতত। ওকে, সো ভাইয়ারা চলেন শুরু করি ভাইয়া আমরা এবার। হ্যাঁ, তো আমরা পড়বো কি বলতো? তড়িৎ রসায়ন, তাই না? তো তড়িৎ রসায়ন পড়বো আমরা, খুব ভালো কথা, তড়িৎ রসায়ন পড়বো। তো এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং সেটা আগে পরে তোমাদেরকে বলতেছি। তোমরা যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা দেখতেছো, এটা আসলে একটা চ্যাপ্টার না, এটা বেসিক্যালি দুইটা চ্যাপ্টার। তো আমরা যখন পড়তাম, আমি যখন এইচএসসিতে ছিলাম তোমাদের সময়, তখন কিন্তু তড়িৎ রসায়ন বলতে আসলে দুইটা চ্যাপ্টারকে আমরা বুঝতাম। তখন আমাদের দুইটা চ্যাপ্টারই ছিল, আমাদের কিন্তু এক চ্যাপ্টার ছিল না। কিন্তু তোমাদের বইতে কি করছে, এই তড়িৎ রসায়নকে এক চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো এক চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দিলে যেটা হয়, এখন তুমি যখন বইটা পড়তে যাবা, পড়তে গিয়ে তুমি দেখবা যে আরে একটা
একটা টাইপের জিনিস একরকম ভাবে করতেছি, আরেকটা টাইপের জিনিস আরেক রকম ভাবে করতেছি, তাই না? তা আমরা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ওয়েতে পড়বো। কিভাবে দুইটা ডিফারেন্ট ওয়েতে পড়বো দেখো, তড়িৎ রসায়ন চ্যাপ্টার কি বলছি, এটা আসলে একটা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার আছে মনে রাখবা, দুইটা চ্যাপ্টার আছে। তাহলে দুই চ্যাপ্টারের মধ্যে দুই ধরনের জিনিস আছে। এই দুই ধরনের জিনিসকে আমরা একদম আলাদা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে পড়বো, মানে একটার সাথে আরেকটাকে আমরা মিলাবো না, ঠিক আছে? তা আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, দেখো এই দুইটা চ্যাপ্টার কি বা দুইটা ভাগ কি সেটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। তো প্রথমেই আমরা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তো এখানে একটা মিসকনসেপশন আছে, তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এই কোষটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। ক্লাস 9-10 থাকতে তোমাদের কিন্তু এই কোষটা ছিল। তো আমি যদি বলি তোমরা 9-10 থাকতে অবশ্যই এই কোষটা দেখছো। এই কোষটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। এটার নাম কি? তড়িৎ বিশ্লেষণ কোষ। তা আমি কিন্তু পড়তেছি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কি সেটা একটু পরে বলতেছি, বাট তার আগে বুঝো এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এখানে কি থাকে? এখানে দুইটা তড়িৎদ্বার থাকে। আচ্ছা, দুইটা তড়িৎদ্বার থাকে, কিভাবে আসছে কি এগুলো নিয়ে সব পরে আলোচনা করব। তো এই যে একটা তড়িৎদ্বার, এই যে একটা তড়িৎদ্বার, হ্যাঁ, এই দুইটা তড়িৎদ্বার থাকে আর মাঝখানে একটা দ্রবণ থাকে। তো দ্রবণটা কার? যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? যাদের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যেই যৌগগুলো সাধারণত আয়নিক প্রকৃতির হয় বা যাদের পোলারিটি অনেক বেশি, তারা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য যৌগ। এবং এই তড়িৎ বিশ্লেষ্য কারা, অবিশ্লেষ্য কারা, এগুলো নিয়ে আমরা আরো পরে ডিটেল আলোচনা করব। এগুলো নিয়ে আমাদের আলাদা একটা লেকচারই থাকবে পরিবাহিতা নিয়ে, ঠিক আছে? যেখানে আমরা মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, ওই রিলেটেড সব জিনিসপাতি নিয়ে আমরা আলোচনা করব। কোলরস ল, ডিভাই হাকেল ল, অনেক কিছু আছে, সেটা নিয়ে আমরা লাস্টের দিকে আমাদের একদম মানে আমরা এটা নিয়ে আলাদা একটা সেগমেন্ট, আলাদা পার্টে আমরা এটা পড়াবো, অন্য একটা পার্টে। তো সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করতেছি না, আপাতত জাস্ট বুঝো যাদের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা যায়, মানে আয়নিক যৌগ অথবা অনেক হাই পোলার, উচ্চ উচ্চ পোলার যৌগ যারা। তো এখন এখন কথা হচ্ছে, এইখানে একটা দ্রবণ থাকবে, মনে করো কে আছে? সোডিয়াম ক্লোরাইড আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বাদ দাও, আমি ধরে নিলাম এবি টাইপের একটা যৌগ আছে, এবি টাইপের একটা যৌগ আছে, ঠিক আছে? কি আছে? এবি টাইপের যৌগ আছে। এখন এই এটাকে আমি ধরে নিলাম এ হচ্ছে আমার পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ। যেহেতু আয়নিক যৌগ, তো পানির মধ্যে গেলে অবভিয়াসলি আয়নিত হয়ে যাবে, ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করবে, রাইট? আচ্ছা, তো তাহলে একটু দেখো, একটা পাত্র আছে, পাত্রের মধ্যে দুইটা তড়িৎদ্বার আছে, আর কি আছে? একটা দ্রবণ আছে, ওকে, একটা লবণ আছে, ফাইন। এখন এই যে পাত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই যে তুমি তড়িৎদ্বারগুলো দেখতে পাচ্ছ, এই তড়িৎদ্বারগুলোকে আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করব। কি দিয়ে কানেক্ট করবো? ব্যাটারি দিয়ে। একটু বোঝার ট্রাই করো। মনে করো এখানে এটা নাই, মনে করো এখানে ব্যাটারিটা নাই, ওকে, এই জায়গাতে কোনো কিছু নাই, জাস্ট শুধুমাত্র এই পাত্র। তাইলে বলো তো এই পজিটিভটা কোন দিকে যাবে? ডানে যাবে না বামে যাবে? কোনো দিকে যাবে না। এই পজিটিভ কোনো দিকে যাবে না, নেগেটিভও কোনো দিকে যাবে না, জায়গার মধ্যে চুপ করে বসে থাকবে, জায়গার মধ্যে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই তড়িৎদ্বার কোথাও যাবে না। যখনই তুমি এদেরকে ব্যাটারির সাথে কানেক্ট করবা, যখনই তুমি এদেরকে ব্যাটারির সাথে কানেক্ট করবা, তখনই তখনই এই তড়িৎদ্বারগুলা চার্জিত হয়ে যাবে। ব্যাটারির সাথে কানেক্ট করার আগে এই তড়িৎদ্বারগুলা কোনো চার্জিত অবস্থায় থাকে না। যখনই ব্যাটারি দিয়ে কানেক্ট করব, তখনই তড়িৎদ্বারগুলা তোমার চার্জিত হয়ে যাবে। এখন কে কোন কোন চার্জে চার্জিত হবে? শোনো, ব্যাটারির যে বড় দাগ, ব্যাটারির বড় দাগটাকে আমরা বলি হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, আর ব্যাটারির যে ছোট দাগটাকে বলি হচ্ছে আমরা নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে যেহেতু এই যে দ্বন্দ্বটা তুমি দেখতে পাচ্ছ, এই দ্বন্দ্বটা ব্যাটারি বড় দাগের সাথে যুক্ত, তাই এটা প্লাস চার্জে চার্জিত হয়ে যাবে। আর এই দ্বন্দ্বটা আমাদের নেগেটিভ অর্থাৎ মাইনাস চার্জে চার্জিত হয়ে যাবে। একটু বুঝো কেন প্লাস মাইনাস হয়েছে দ্বন্দ্বগুলা? ব্যাটারির সাথে কানেক্ট করছি বলে। তার মানে ব্যাটারির সাথে যদি আমি কানেক্ট না করতাম, তাহলে কিন্তু এগুলো প্লাস মাইনাসে চার্জিত হইতো না। তো তাহলে কি দেখলাম আমরা? এই ব্যাটারি আসলে এইখানে মেইন কাজটা করতেছে। ব্যাটারি এদেরকে পজিটিভ এবং নেগেটিভ তড়িৎদ্বারে কনভার্ট করে দিতেছে। কে করতেছে কাজটা? ব্যাটারি করতেছে। তাহলে এই ব্যাটারির সাথে কানেক্ট করার কারণে এই তড়িৎদ্বারটা পজিটিভ হয়ে যায়, এই তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে যায়। আর যখনই তড়িৎদ্বারগুলা পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে, তখনই তোমার এই যে ক্যাটায়ন আর এই যে অ্যানায়ন, এরা যে এতক্ষণ চুপ করে বসেছিল, এরা এখন আর চুপ করে থাকবে না। এরা কি করবে? এরা তোমার হচ্ছে এখন লাফ দিয়া এই পজিটিভটা নেগেটিভের কাছে চলে যাবে, নেগেটিভটা পজিটিভের কাছে চলে যাবে। এই পজিটিভ তড়িৎদ্বারটা এই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে চলে যায়, আর এই নেগেটিভ আয়নটা এই পজিটিভ তড়িৎদ্বারের দিকে চলে যায়। তাহলে এই যে পজিটিভ যেটা যে প্লাস
যে প্লাস, তার মানে কি প্লাস মানে কি ব্যাটার কাছে ইলেকট্রন কম আছে, বসের কাছে ইলেকট্রন কম আছে, রাইট? প্লাস মানে বসের কাছে ইলেকট্রন কম আছে, তাহলে যেহেতু বসের কাছে ইলেকট্রন কম আছে, তাহলে বস কি করবে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। ভাই যে পজিটিভ চার্জে চার্জিত, হ্যাঁ কি আরেকটা ইলেকট্রন ছাড়বে? অবশ্যই না, সে কি করবে? আরেকটা ইলেকট্রন গ্রহণ করার ধান্দায় থাকবে। তো দেখো এখানে দেখা যায় অনেক ইলেকট্রন আছে, রাইট? কার কাছ থেকে ইলেকট্রন গুলো আসছে? ব্যাটারির কাছ থেকে। তাহলে এই ব্যাটারির যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলাকে এই এ বস, এ প্লাস বস কি করবে? ইলেকট্রনটা খাবে, একটা ইলেকট্রন এ প্লাস গ্রহণ করবে। এ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে ভাইয়া? দেখো নেগেটিভ আসছে, তাহলে এটা কি নিউট্রাল হয়ে যাবে, এ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এতে পরিণত হবে। আবার দেখো এই যে বি মাইনাস, বি মাইনাস কি করবে ভাইয়া? বি মাইনাসের কাজ কি ভাইয়া? বি মাইনাস এই পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে। কেন? নেগেটিভ চার্জ প্লাসের কাছে যাবে, তো এটা তো নেগেটিভ। তো নেগেটিভ কি করে? নেগেটিভ হচ্ছে ইলেকট্রন ছাড়ে, তো এ কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে যে বি মাইনাস দেখতে পাচ্ছ, বি মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে বিতে পরিণত হবে, বিতে পরিণত হবে। কি ঠিক আছে? তাহলে দেখো একটা তড়িৎ দ্বারা আমি দেখতেছি ইলেকট্রন গ্রহণ করতেছে, আরেকটা তড়িৎ দ্বারা আমি দেখতেছি ইলেকট্রন ছাড়তেছে। তো যদি ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়ন মানে কি বলতো? আমরা সবাই জানি ইলেকট্রন ছাড়ন মানে কি। ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ। তার মানে এই তড়িৎ দ্বারে তোমার জারণ বিক্রিয়া হচ্ছে। দেখো যখনই এই তড়িৎ দ্বারে জারণ বিক্রিয়া হচ্ছে, একই সাথে কিন্তু অপর যে তড়িৎ দ্বার আছে সেখানে ইলেকট্রনের গ্রহণ হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে বলতো? বিজারণ বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হচ্ছে। ওকে, তাহলে এক জায়গায় তোমার জারণ বিক্রিয়া হচ্ছে, আরেক জায়গায় তোমার বিজারণ বিক্রিয়া হচ্ছে। এই যেই জায়গাতে জারণ হয় পুরো তড়িৎ রসায়নে, যেখানে জারণ হবে, যেই জায়গাতেই তোমার জারণ হবে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড। কি বলছি ভাইয়া বলতো? যেখানে জারণ হবে সেটাকে আমরা কি বলবো? অ্যানোড। তার মানে এইখানে জারণ হইছে, যেই জায়গায় জারণ হবে সেটাকে আমরা বলবো অ্যানোড। জারণ মানে অ্যানোড। ওকে, তো যেহেতু এখানে জারণ হইছে, তাহলে এই তড়িৎদ্বারটার নাম হচ্ছে অ্যানোড। আর যেহেতু এখানে বিজারণ হইছে, এই তড়িৎদ্বারটার নাম হচ্ছে ক্যাথোড। এটাকে আমরা বলবো ক্যাথোড। তাহলে কি বলতে ভাইয়া? যেখানে জারণ হবে, জারণ হইলে সেটাকে আমরা বলি অ্যানোড, আর যেখানে বিজারণ হবে সেটাকে আমরা বলবো কি বলতো? ক্যাথোড। তাহলে জারণ হইলে অ্যানোড, আর বিজারণ হইলে কি? ক্যাথোড। এই জিনিসটাকে মাথায় ঢুকাও, যে সবার আগে এটা মাথায় ঢুকাও, জারণ হইলে অ্যানোড আর বিজারণ হইলে ক্যাথোড। জারণ হইলে অ্যানোড আর বিজারণ হইলে ক্যাথোড, আগে এটা মাথায় ঢুকাও। সবার আগে এটা ইম্পর্টেন্ট বুঝাটা। জারণ মানে অ্যানোড। এটা এটা ভাই কোন কোষে? ভাই এটা সকল কোষে। ভাইয়া এটা কি আমাদের গ্যালভানিক কোষের ক্ষেত্রে সত্য, না তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে সত্য? ভাই সব কোষের জন্যই এটা সত্য, সকল কোষের জন্যই এটা সত্য। ঠিক আছে? তাহলে সকল ধরনের কোষের ক্ষেত্রেই যেখানে জারণ হবে সেটা অ্যানোড, যেখানে বিজারণ হবে সেটা হচ্ছে তোমার ক্যাথোড। এবং আরো স্পেসিফিক্যালি আমি যদি তোমাকে বলি, অ্যানায়ন যার দিকে যায় সেটা অ্যানোড, ক্যাটায়ন যার দিকে যায় সেটা ক্যাথোড। দেখো এটা কি? এ প্লাস কি? ক্যাটায়ন। এ প্লাস হচ্ছে আমাদের ক্যাটায়ন, রাইট? সো যেহেতু এ প্লাস আমাদের ক্যাটায়ন, এ প্লাস কোন দিকে গেছে তোমরাই বলো তো? এ প্লাস কোন দিকে গেছে? এ প্লাস, এ প্লাস আমাদের কোন দিকে গেছে? এ প্লাস হচ্ছে এই যে এই দিকে গেছে, এ প্লাস এই দিকে গেছে, এ প্লাস এই দিকে গেছে, কি তাই না? যেহেতু এই ক্যাটায়ন এই তড়িৎদ্বারের দিকে গেছে, সেটাকে আমি ক্যাথোড বলতে পারি। আর দেখো এই যে অ্যানায়ন এই তড়িৎদ্বারের দিকে গেছে, তো যেহেতু অ্যানায়ন এই তড়িৎদ্বারের দিকে গেছে, সেটাকে আমরা অ্যানোড বলতে পারি। ঠিক আছে ভাইয়ারা? তাহলে এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে ক্যাটায়ন যেই দিকে যাবে সেটা ক্যাথোড, অ্যানায়ন যেই দিকে যাবে সেটা হচ্ছে অ্যানোড। এখন আমি জানি তোমরা এই জিনিসগুলো জানো, কম বেশি এটা তোমরা জানো, 90 থাকতে পড়ে আসছো, রাইট? কিন্তু তারপরেও আমি তোমাদেরকে এটা এত ডিটেইলে পড়াবো, আরো খুঁটিনাটি আরো ধরে ধরে পড়াবো, ফিল করায় পড়াবো, একদম শূন্য থেকে শুরু করব, রাইট? আজকের ক্লাসটাতে আমরা কিন্তু সব বেসিক নিয়ে আলোচনা করব, পুরা ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব, এবং কালকের ক্লাস থেকে সব ম্যাথ সলভ করব। অর্থাৎ দেখবা আগামী ক্লাসে দেখবা জালোয়া, ম্যাথের জালোয়া। কিন্তু এই জালোয়াটা তুমি তখনই ফিল করতে পারবা, ম্যাথগুলো তখনই বুঝবা যখন তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। তো একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস ভাই তোমাদের বুঝাই দিব, তোমরা টেনশন করিও না, ঠিক আছে? ওকে, তো গাইস তাহলে দেখো, তাহলে আমরা মোটামুটি এই যে একটা কোষ দেখলাম, এই কোষটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটার নাম কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। দেখো এখানে এ আর বি এর তড়িৎ বিশ্লেষণ হয়েছে, এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে? বাট আমি কি পড়তেছিলাম? আমি তো পড়তেছি তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? তো এখন এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষটা তাহলে কোনটা? তাই তো তোমরা তো তাই বলবা, তোমরা বলবা যে এখন ভাই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে তাইলে ওই যে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যেই কোষগুলো 19 দেখে আসছি, এরকম এরকম থাকবে, লবণ সেতু থাকবে মাঝখানে, এইখানে তড়িৎদ্বার, এইখানে তড়িৎদ্বার, হ্যাঁ এইখানে তড়িৎদ্বার, এখানে তড়িৎদ্বার, এখানে তড়িৎদ্বার, এই এই কোষটা, এটাকে মনে হয় তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? এটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই তো? না, ভুল, ভুল, এটা তড়িৎ রাসায়নিক কোষ না। তাহলে এবার তড়িৎ রাসায়নিক কোষকে,
দেখো ভাইয়া, তড়িৎ রাসায়নিক কোষকে, এই তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল, আমাদের বইতে এই জিনিসটা ভুল আছে। রাসায়নিক কোষ বলতে আমরা এই কোষটাকে বুঝি, বাট হুইচ ইজ দ্য মানে খুবই মানে রং কনসেপ্ট। নো, এটার নাম গ্যালভানিক সেল। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ কোনটা? বা সবই তড়িৎ রাসায়নিক কোষ। এটাও তড়িৎ রাসায়নিক কোষ, ওইটাও তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে আমাদের দুই প্রকার। একটাকে আমরা বলি গ্যালভানিক সেল এবং আরেকটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটা বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর এটা কি? এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ। এই দুইটা কোষকেই বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? দুই প্রকার। কি কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা কি? গ্যালভানিক কোষ। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন এখন একটু বোঝার ট্রাই করি আমরা। ভাইয়া, আমাদের এই যে ইলেকট্রোলাইটিক সেল বা আমাদের হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, এটা সম্পর্কে অলরেডি তোমরা দেখে আসছো, রাইট? এটা সম্পর্কে অলরেডি তোমরা দেখছো। কি দেখছো ভাই? আমরা দেখছি ব্যাটারির বড় দাগ এটা পজিটিভ, এটা কি নেগেটিভ। যেহেতু পজিটিভ তাই এই তড়িৎদ্বারগুলো পজিটিভ হয়ে গেছে, এই তড়িৎদ্বারগুলো পজিটিভ। যেহেতু এটা নেগেটিভের সাথে যুক্ত তাই এই তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে গেছে, তাই না? এরপরে এখানে কে থাকে? এবি টাইপের একটা যৌগ থাকবে, এ প্লাস বি মাইনাস, এরকম একটা যৌগ থাকবে, তাই তো? তো একটা এদিকে যায়, একটা ওইদিকে যায়। এর মধ্যে ক্যাটায়ন নেগেটিভের কাছে যাবে, তো এটা হবে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। আর অ্যানায়নটা এইদিকে যাবে, সো এটা হবে আমাদের অ্যানোড। আশা করি এই জিনিসটা এখন তোমরা বুঝতে পারছো, রাইট? এই দুইটা জিনিস আমাদের আশা করি বুঝার কথা আপনাদের, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। এই যে জায়গায় বিক্রিয়াটা যে হয়, বিক্রিয়াটা কেন হইছে, কখন বিক্রিয়াটা হইছে? তুমি এখানে ব্যাটারির সাথে কানেক্ট করার পরে বিক্রিয়া হইছে। ব্যাটারি দিয়ে যদি কানেক্ট না করি, জীবনও এ প্লাস এই দিকে যাবে না, বি মাইনাস এই দিকে আসবে না। জীবনও এই আয়নগুলো দৌড়াদৌড়ি করবে না। আয়নগুলো তখনই দৌড়াদৌড়ি করছে যখন তুমি ব্যাটারি দিয়ে কানেক্ট করছো। তার মানে কি হইছে? ব্যাটারি দেওয়ার কারণে বিক্রিয়া হইছে, ব্যাটারি দেওয়ার কারণে বিক্রিয়া হইছে। তুমি খেয়াল করো, এখানে আমি ব্যাটারি দিছি তাই এই জায়গায় আমাদের বিক্রিয়া হইছে। যেহেতু ব্যাটারি দেওয়ার কারণে তোমার বিক্রিয়াটা হইছে, তাই এইটা কিন্তু তোমার ব্যাটারির উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু বাইরে থেকে ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট। তুমি খেয়াল করো, ইলেকট্রিসিটি দিছি তখন রিয়েকশন হইছে, ইলেকট্রিসিটি থেকে বিক্রিয়া হইছে, তাই না? তার মানে জিনিসটা কি? ইলেকট্রিসিটি বা বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করতেছে, মানে ব্যাটারির উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা একটা কি কোষ? এটা কি ডিপেন্ডেন্ট কোষ নাকি এটা ইন্ডিপেন্ডেন্ট কোষ? এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট কোষ। তো মনে রাখবো আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট সেল, ডিপেন্ডেন্ট সেল, অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করে। এবং এই কোষে কি হয়? এই কোষে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি থেকে রিয়েকশন হয়, ইলেকট্রিসিটি থেকে রিয়েকশন হয়, মানে বিদ্যুৎ থেকে বিক্রিয়া হয়, তড়িৎ থেকে বিক্রিয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে এই কোষটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং যেখানে এটা কিনা একটা ডিপেন্ডেন্ট সেল। আর এই দিকে দেখো আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয় গ্যালভানিক সেল। এই গ্যালভানিক সেলে কি হয়? গ্যালভানিক সেলে কোনো ইলেকট্রিক সাপ্লাই লাগে না, বরঞ্চ এটা নিজে নিজেই বিদ্যুৎ উৎপন্ন করে। নিজে নিজে কি করে? বিদ্যুৎ উৎপন্ন করে। ঠিক আছে, এই গ্যালভানিক সেলে কি হয়? নিজে নিজেই বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেটা কিভাবে নিজে নিজে বিদ্যুৎ উৎপন্ন হয় বুঝো। গ্যালভানিক সেলে কি থাকবে? গ্যালভানিক সেলে তুমি যেই তড়িৎদ্বার নিবা, এখানে যেই তড়িৎদ্বার নিবা, মনে করো আমি এখানে জিঙ্কের তড়িৎদ্বার নিলাম, এখানে যে কোনো ধাতুর তড়িৎদ্বার হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি যেই তড়িৎদ্বারটা এখানে নিব, সেই তড়িৎদ্বারেরই আয়ন থাকতে হবে নিচে। ধরো তুমি জিঙ্কের তড়িৎদ্বার নিছো, তাইলে পাত্রের মধ্যে অবশ্যই জিঙ্কের আয়ন থাকতে হবে। জিঙ্কের আয়ন, জিঙ্কের আয়নটা কি? জিঙ্ক 2+। তো অর্থাৎ সোজা কথা, যেই তড়িৎদ্বার নিব সেই তড়িৎদ্বারের আয়ন থাকতে হবে। ঠিক সিমিলারলি এইখানে মনে করো আমি কপারের তড়িৎদ্বার নিলাম, তাহলে এখানে কপারের আয়ন থাকতে হবে, কপার 2+। যেই তড়িৎদ্বার নিব তারই আয়ন থাকতে হবে। এই বোঝা গেছে কিনা? আমরা যেই তড়িৎদ্বার নিব তারই কি থাকবে? আয়ন থাকবে। তা আমি যেই তড়িৎদ্বার নিব তার আয়ন নিলাম। আমি এখানে জিঙ্ক নিচ্ছি, তাহলে জিঙ্কের আয়ন। এখানে কপার নিচ্ছি, তাহলে কপারের আয়ন। তুমি চাইলে এই জায়গায় অন্য যে কোনো ধাতু নিতে পারো। তুমি যদি এখানে সৈকত ভাই নাও, তাহলে এখানে সৈকত ভাইয়ের আয়ন থাকবে। তুমি যদি এখানে এয়ার ভাই নাও, তাহলে এই জায়গায় এয়ার ভাইয়ের আয়ন থাকবে। ওকে, তো এই যে কোনো একটা পাত্রের মধ্যে, যে কোনো পাত্রের মধ্যে মনে করো এরকম একটা পাত্র, এটা এটা নিয়েও ডিটেল আলোচনা করব তোমাদেরকে। ধরো এইখানে তুমি এখানে সিলভার নিছো, হ্যাঁ, তাহলে নিচে কে থাকবে? ব্যাস সিলভারের আয়ন থাকবে। নিচে কে থাকবে? সিলভারের আয়ন থাকবে। তো যদি এরকম হয় কোন একটা পাত্রের মধ্যে, মনে করো একটা দণ্ড নিছো, দণ্ডের মধ্যে সিলভার আয়নের মধ্যে সিলভার বসাই দিছো,
মনে করো একটা পাত্র, মনে করো যে এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে মনে করো যে তোমার ধরো সিলভার ক্লোরাইড আছে, এই পাত্রের মধ্যে সিলভার ক্লোরাইডের দ্রবণ আছে, আর এটা মনে করো সিলভারের দণ্ড। আমি যদি এই পাত্রের মধ্যে এই দণ্ডটাকে ডুবাই দিলে না একটা মিরাকুলিয়াস ঘটনা হয়, মিরাকেল হয়। এখন এখানে একটা অদ্ভুত ঘটনা হয়। ঘটনাটা কি ভাইয়া? এই অদ্ভুত ঘটনাটা কি? অদ্ভুত ঘটনাটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানে এটা ব্যাখ্যা করব কেন পরে, আপাতত মনে রাখো যে এটা আল্লাহর সৃষ্টি একটা গত একটা জিনিস। এর একটা অদ্ভুত কাহিনী হয়। কি হয় জানো? এর একটা ভোল্টেজ তৈরি হয়, ভোল্টেজ তৈরি হয়। কি হয়? ভোল্টেজ তৈরি হয়। যদি কোনো একটা দ্রবণের আয়নের মধ্যে তুমি তার তড়িৎদ্বার ডুবাই দাও, তাহলে ওই জায়গায় একটা ভোল্টেজ তৈরি হয়। কিভাবে তৈরি হয় এগুলো সব ভাইয়া পড়াবো। তড়িৎ রসায়নের সূচনা নামে একটা টপিক আছে, একটা পার্ট আছে আমাদের, সেই পার্টে পড়াবো আমি, কোনো প্যারা নিও না তোমরা, ঠিক আছে? তাহলে দেখো কি বলছি। এখন তুমি এরকম না, তুমি বাদ দাও, তুমি মনে করো যে তুমি এখানে মনে করো এখানে কপারের আয়ন নিছো, এবং এই জায়গায় ধরো তুমি কপারের দণ্ড নিছো, তাহলে কি হবে? যে কোনো আয়নের মধ্যে তার তড়িৎদ্বার ডুবাইলে এখানে কি তৈরি হবে? একটা ভোল্টেজ তৈরি হবে। এই জায়গায় একটা ভোল্টেজ তৈরি হবে। তাহলে এখানে একটা বিভব তৈরি হয়, এখানে একটা বিভব তৈরি হয়। তাহলে তুমি দেখো জিঙ্কের আয়নের মধ্যে জিঙ্কের দণ্ড আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে নাকি হবে না? অবশ্যই এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, বিভব তৈরি হবে। এটার বিভব হচ্ছে ধরো V1, এটার বিভব হচ্ছে V1। এই জায়গাতে খেয়াল করো, কপারের আয়ন আছে, কপারের তড়িৎদ্বার আছে, তাহলে এই পাত্রের মধ্যেও কি হবে? একটা বিভব তৈরি হবে, রাইট? বিভব তৈরি হবে। এটার নাম কি? এটার বিভবের নাম দিলাম আমি V2। এখন তুমি বলো, এই পাত্রে আছে জিঙ্ক, এই পাত্রে আছে কপার। এখন বলো দুইটার বিভব কি সেম হবে? দুইটা জিনিসের বিভব কি কোনোদিন সেম হয় একই পদার্থের না হইলে? না। এটা যেহেতু জিঙ্কের, তাহলে এটার বিভব হবে এক ধরনের, এটা যেহেতু কপারের, তাহলে এটার বিভব হবে আরেক ধরনের। দুইটার মধ্যে বিভবের কি আছে? পার্থক্য আছে। এই পাত্রের বিভব আর এই পাত্রের বিভবের মধ্যে কি আছে? অবশ্যই কি আছে? পার্থক্য আছে। এই যে দেখো, এই যে দুইটার মধ্যে যে বিভবের যে পার্থক্য আছে, এই দুইটার বিভবের মধ্যে কি আছে বলতো ভাইয়ারা? পার্থক্য আছে। এই বিভবের পার্থক্য থাকলে তখন কি হয় বলতো? তখন কি হয়? তখনই মাথার মধ্যে বিঙ্গো, কি বলতো? ইলেকট্রিসিটি তৈরি হয়। আমি যদি এই দুই পাত্রের মধ্যে একটা তার দিয়ে কানেক্ট করে দেই, একটা তার দিয়ে যদি কানেক্ট করে দেই, এবং কানেক্ট করে দিয়ে আমি যদি একটা বাতি লাগাই দেই, দেখবা বাতিটা পুটুস করে জ্বলে উঠছে। কেন জ্বলে ওঠে? কারণ ভাই দুই পাত্রে বিভবের পার্থক্য আছে। তোমরা তো এটা ফিজিক্সের তো এই বেসিকটুকু জানো যে ভাই যদি বিভব পার্থক্য থাকে, তাহলে তাদেরকে তার দিয়ে কানেক্ট করে দিলে সেখান থেকে কি হয়? ইলেকট্রিক সাপ্লাই হয়, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, রাইট? ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো ইলেকট্রন কি হচ্ছে? এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হচ্ছে। আর ইলেকট্রনের ফ্লো মানে কি? কারেন্ট। তাহলে এখানে বাতি জ্বালাইলে কি হবে? বাতিটা পুটুস করে জ্বলে উঠবে। কি বুঝা গেছে কিনা ভাইয়ারা? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কাহিনী, এই হচ্ছে বেসিক্যালি তোমার কাহিনী, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে আমাদের মেইন, মানে এই কনসেপ্ট, এই আমাদের এই গ্যালভানিক সেলের। তো গ্যালভানিক সেলের ইস্যুটা তাহলে কি বুঝলাম আমরা ভাইয়া? যে আমরা এই কনসেপ্টটা বুঝলাম, একটা ধাতুর আয়নের মধ্যে যদি ধাতুর তড়িৎদ্বার ডুবানো হয়, তাহলে সেখানে একটা বিভব তৈরি হয়। আবার যে কোনো এইখানেও একটা ধাতুর আয়ন আছে, তাহলে এখানে যদি একটা তড়িৎদ্বার ডুবাই দেই, তাহলে এইখানেও একটা বিভব তৈরি হবে। তাহলে দুইটা বিভবের যে পার্থক্য থাকে, তখন কি হবে? একটা কারেন্টটা দিয়ে লাগাই দিলে কি হবে? কারেন্ট প্রডিউস হবে বা কারেন্ট তৈরি হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই সর্বপ্রথম বিজ্ঞানী ভোল্টার নামক একজন বিজ্ঞানী আছে, ভোল্টা সর্বপ্রথম এটা আবিষ্কার করে, ঠিক আছে? তো আমরা এই এই জিনিসটাকে ভোল্টা কিভাবে আবিষ্কার করছিল, তারপর ড্যানিয়েল কিভাবে আসছে, তারপর আমাদের গ্যালভানিক কি বলছে এসে, তো কেন এগুলোকে গ্যালভানিক সেল বলা হয়, এই সব ডিটেলস কিন্তু আমরা ওই তড়িৎ রসায়নের যখন সূচনা করব, সেই সূচনার মধ্যে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ভাইয়ারা এখন এখন একটু খেয়াল করো তাহলে। তাহলে ভাই এখন এই যে এই জায়গাতে যে জিনিসটা আছে, এটা কি? এটাকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের লবণ সেতু, রাইট? এটার নাম হচ্ছে আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতু। তো এইটাকে আমরা বলি লবণ সেতু। এখন এই যে লবণ সেতু কেন ব্যবহার করে আসলে? তা আমরা তো ইলেকট্রিসিটি পায়ে গেছি, কারেন্টের সাপ্লাই তো তুমি পায়ে গেছো, মানে এখান থেকে তো কারেন্ট উৎপন্ন হচ্ছে, তো সেই কারেন্ট দিয়ে তো বাতি জ্বলতেছে। বাট এই বাতিটা বেশিক্ষণ জ্বলে না, কিছুক্ষণ পরে আবার নিভে যায়। তো বাতিটাকে সচল রাখার জন্য, বাতিটা যেন সবসময় জ্বলে বা সবসময় যেন ইলেকট্রিসিটির একটা কনসিস্টেন্ট আমরা একটা ফ্লো পাই, সেই ফ্লো পাওয়ার জন্য আমরা এখানে লবণ সেতু ইউজ করি। তো এই লবণ সেতু কেন ব্যবহার করে? লবণ সেতুর মধ্যে কি কি থাকে, লবণ সেতুর মধ্যে কোন ধরনের লবণ দেওয়া যাবে, কোন ধরনের লবণ দেওয়া যাবে না, সব কিছু নিয়ে ডিটেইল আলোচনা করব, ঠিক আছে? তাহলে আপাতত একটা জিনিস বুঝো, যে এই কোষটাতে তুমি বলো তো, বাইরে থেকে কি আমার কোনো ইলেকট্রিক সাপ্লাই দেওয়া লাগছে? বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া লাগছে না। নিজেরাই কি করছে? এই একটা দণ্ডের আয়নের মধ্যে যখন ওই তড়িৎদ্বারটা ডুবাই দেই, তখন কি হয়? নিজেই একটা ভোল্টেজ তৈরি করে। এটাও কি তৈরি করে? একটা ভোল্টেজ তৈরি করে, রাইট?
নিজেরা নিজেরা ভোল্টেজ তৈরি করতেছে। কিভাবে বিক্রিয়া করে? এই সিলভার আয়নের সাথে একটা বিক্রিয়া হয়, এই কপার আয়নের সাথে একটা বিক্রিয়া করে, নিজেরাই বিক্রিয়া করে একটা ভোল্টেজ তৈরি করে। আর ভোল্টেজ তৈরি করতেছে মানে কি? ইলেকট্রিসিটি তৈরি করতেছে। তার মানে কি খেয়াল করো তো, এইখানে এই কোষটাতে কিন্তু আমার ইলেকট্রিক সাপ্লাই দেওয়া লাগতেছে না, বরঞ্চ নিজেরা বিক্রিয়া করে, নিজেরা রিয়েকশন করে ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছে। নিজেরা বিক্রিয়া করে কি তৈরি করতেছে? ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছে। কি তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এটা কি? বিক্রিয়া থেকে তোমার ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা কি কার উপর ডিপেন্ড করে? এই কোষটা কি কারো উপর ডিপেন্ড করে? এই কোষটা কিন্তু ডিপেন্ড করে কার উপর? ইলেকট্রিক সাপ্লাইয়ের উপর। এই কোষটা কি কারো উপর ডিপেন্ড করে? না। এটা কি কোষ তাহলে ভাই বলো তো তোমরা সবাই? এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কোষ। এই কোষটা হচ্ছে কি কোষ? ইন্ডিপেন্ডেন্ট কোষ, ইন্ডিপেন্ডেন্ট সেল। ওইটা যেমন আমাদের ডিপেন্ডেন্ট সেল, দিস ওয়ান এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেল। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেল, ওটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সেল। তাহলে মজার ব্যাপারটা একটু খেয়াল করো, এই যে জিনিসটা দেখতেছো এটা কি? এটা তোমার ইলেকট্রিসিটি তৈরি করতেছে, রাইট? এটা কি ইলেকট্রিসিটি তৈরি করতেছে না? এই যে কোষটা তুমি দেখতেছো, এই কোষটাই আসলে ব্যাটারি। এটাই অ্যাকচুয়ালি তোমার ব্যাটারি। বুঝতে পারছো? তার মানে তুমি খেয়াল করো তো, তুমি এখানে কি ব্যবহার করছো? ব্যাটারি ব্যবহার করছো না? তাহলে আসলে এই ব্যাটারিটা কি? এই ব্যাটারিটা কি কোষ? এই ব্যাটারিটা হচ্ছে গ্যালভানিক কোষ। এই ব্যাটারিটাই হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে এখন তুমি আমাকে বলো, এবার তুমি বলবা কোন কোষটা আসলে আগে আবিষ্কৃত হয়েছে? তড়িৎ, এই কোষটা তো সবচেয়ে বেশি তোমরা দেখছো, তাই না? তো তড়িৎ বিশ্লেষ্য কোষ সবার আগে আগে আবিষ্কৃত হয়েছে, নাকি এই গ্যালভানিক কোষ আগে আবিষ্কৃত হয়েছে? বলো, একটু কমেন্ট করে দাও তো দেখি, কোন কোষটা আমাদের আসলে আগে আবিষ্কৃত হয়েছে? কোন কোষটা আগে আবিষ্কৃত হয়েছে বলো? কনসেপ্ট ক্লিয়ার, সাবাস। আমাদের কোন সেলটা আগে আবিষ্কৃত হয়েছে? গ্যালভানিক সেল নাকি হচ্ছে আমাদের আমাদের এই ইলেকট্রোলাইটিক সেল? হুইচ ওয়ান? ইন্ডিপেন্ডেন্ট সেল আগে আবিষ্কৃত হয়েছে। গুড, এক্স্যাক্টলি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যে সেলটা আছে, গ্যালভানিক সেল। গুড, গ্যালভানিক। লেখা দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লেখা আমি একটু বড় করে লিখতেছি, সমস্যা নাই। ওকে, লেখা বড় করে লিখতেছি, অন্য কালার দিয়ে লিখতেছি। যদি লাল কালার বুঝতে সমস্যা, অন্য কালার দিয়ে লিখতেছি। ইন্ডিপেন্ডেন্ট সেল, সাবাস, হ্যাঁ সবাই গুড। তার মানে আমাদের হচ্ছে এই কোষটা আগে আবিষ্কৃত হয়েছে, রাইট? তো তাহলে এই জিনিসটাই আসলে এখানে বসাই দিই আমরা। এই যে এই জিনিসটা আছে না, এইটারই আর কি একটু ছোট কইরা এখানে বসাই দিছি। এইটারই আছে আমরা এরকম দুই দাগ দিয়ে দেখি, যে এরকম তুমি লেখো না বড় দাগ ছোট দাগ, এই বড় দাগ ছোট দাগ দিয়ে যে ব্যাটারিগুলো লেখো, এগুলো আসলে সবই আমাদের গ্যালভানিক সেল। ওকে, তো এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই কোষে অ্যানোড কে হবে, ক্যাথোড কে হবে? বা খুব সিম্পল কথা, বা এখানে অ্যানোড কে ক্যাথোড কে? বা খুবই সিম্পল কথা, যেইখানেই জারণ হবে সেটা হবে অ্যানোড, যেইখানে বিজারণ হবে সেটা হবে ক্যাথোড। খুব সিম্পল। যেখানে জারণ হবে সেখানে অ্যানোড, যেখানে বিজারণ হবে সেখানে ক্যাথোড। ওকে, ওকে ফাইন। যেখানে জারণ হবে সেখানে অ্যানোড, যেখানে বিজারণ হবে সেটা হবে ক্যাথোড। সোজা কথা। এটা এটার ক্ষেত্রেও যেমন সত্য, এটা এটার ক্ষেত্রেও সত্য, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে ভাইয়া, এখন কোথায় জারণ হবে? আমি তো বুঝলাম যেটাতে জারণ হবে সেটা অ্যানোড, কোথায় জারণ হবে? এই দুটার মধ্যে কোথায় জারণটা হবে? জারণ কোথায় হবে? বা জারণ কোথায় হবে? এইটা ডিপেন্ড করে সক্রিয়তা সিরিজের উপর। কার উপর ডিপেন্ড করে? সক্রিয়তা সিরিজের উপর। এই জিঙ্ক আর কপারের মধ্যে কার সক্রিয়তা বেশি? একটু পরে আমরা সক্রিয়তা সিরিজ পড়বো। তো ভাই জিঙ্ক আর কপারের মধ্যে কার সক্রিয়তা বেশি? আমরা সবাই জানি ভাই আমাদের জিঙ্কের সক্রিয়তা বেশি। তাহলে যার সক্রিয়তা বেশি হবে সেটা অ্যানোড হবে, অর্থাৎ তার জারণ হবে। যার সক্রিয়তা বেশি হবে সেটা অ্যানোড হবে, অর্থাৎ তার জারণ হবে। আর যার সক্রিয়তা কম সেটা ক্যাথোড হবে, এবং সেখানে বিজারণ বিক্রিয়া হবে। তাহলে এখন তুমি বলো ভাইয়া, এখানে কি হয়েছে? এখানে তুমি বলো, এটা এই সক্রিয়তা কার বেশি? জিঙ্কের। তাহলে জিঙ্কের কি হবে? জারণ হবে। জিঙ্কের কি হবে? জারণ হবে। তো জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। তাহলে বিক্রিয়াটা কি হবে ভাইয়া? দেখো তো বিক্রিয়াটা কি হবে আমাদের? বিক্রিয়াটা হবে এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। কি ক্লিয়ার? এখানে জারণ হইছে। যেহেতু জারণ হইছে এবং এটা জারণ হইছে, তাহলে এটা কি অ্যানোড। এবং কেন এটা অ্যানোড? কারণ জিঙ্কের সক্রিয়তা বেশি। ওইখানে এইখানে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে, এটা ডিপেন্ড করে কার উপর? ব্যাটারির সাথে। কার সাথে? ব্যাটারির পজিটিভের সাথে লাগাইছি না ব্যাটারির নেগেটিভের সাথে লাগাইছি? ব্যাটারির উপর ডিপেন্ড করে। যদি ব্যাটারির পজিটিভের সাথে লাগাই তাহলে এটা অ্যানোড, ব্যাটারির নেগেটিভের সাথে লাগালে এটা ক্যাথোড, তাই না? কিন্তু এইখানে কার উপর ডিপেন্ড করে? এই কোষে ডিপেন্ড করে সক্রিয়তার উপরে। যার সক্রিয়তা বেশি সেটা অ্যানোড হবে, যার সক্রিয়তা কম সেটা ক্যাথোড হবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে ভাই? জারণ বিক্রিয়া হচ্ছে।
তাহলে ভাই বলো তো তাহলে এটা কি হবে, তাহলে এটা সক্রিয়তা কম, তাহলে ক্যাথোড, ক্যাথোডে কি বিক্রিয়া হয়, বিজারণ। তো বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই যে কপার 2+, কপার 2+, ইলেকট্রন গ্রহণ, তো গ্রহণ কে করে, কপার আর কপার 2+ এর মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কি হবে, কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে, কপার ধাতুতে পরিণত হবে। কি বোঝা গেছে কিনা ভাইয়ারা, এইটুকু বুঝতে পারছি। তো এই যে বিক্রিয়াগুলো, এই যে বিক্রিয়াগুলো, এটা কি আমাদের কি বিক্রিয়া, এটা আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন। এটা কি বিক্রিয়া, এটা আমাদের রিডাকশন, রাইট। রিঅ্যাকশন মানে বিজারণ। এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো না, এই জিনিসটাকেই সংক্ষেপে কিভাবে লেখে, এই ইলেকট্রনগুলোকে লেখে না। তো কি হইছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে, কি হইছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাই এই বিক্রিয়াটাকে এইভাবে লেখে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। মানে এই জিনিসটা কি, স্ল্যাশ দিয়ে এভাবে আমরা লিখি, স্ল্যাশ জিঙ্ক থেকে জিঙ্ক 2+। বুঝা গেছে কিনা ভাইয়ারা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। ক্লিয়ার। এইখানে কি হইছে দেখো, কপার 2+ থেকে কপার হইছে, এই যে কপার 2+ থেকে কপার হইছে। তো এই জিনিসটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখবো, এই যেভাবে, কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার হইছে। কি বোঝা গেছে কিনা ভাইয়ারা, এইভাবে আমরা লিখি যে এইখানে কপার 2+ থেকে কপার হইছে। এবং কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এই জন্য আয়ন মানে দেখো পজিটিভ চার্জটা আগে আর নিউট্রালটা পরে, এখানে কি হয়েছে, জারণ বিক্রিয়া, তাই নিউট্রাল আগে পজিটিভটা পরে। ঠিক আছে, মানে ইলেকট্রন ছাড়ছে, দেখো বুঝাই যাচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, ইলেকট্রন ছাড়ছে। ঠিক আছে, বুঝতে পারছি। তো এই জিনিসটাকে আমরা এবার কি করছি, এই যে এইভাবে কানেক্ট করে দিচ্ছি। তো এটা হলো আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। হ্যাঁ, এবং এদের মাঝখানে লবণ সেতু আছে, যদি লবণ সেতু থাকে তাহলে মাঝখানে 2 দাগ দিতে হয়, আর যদি লবণ সেতু না থাকে তাহলে মাঝখানে 1 দাগ দিতে হয়। যদি লবণ সেতু থাকে মাঝখানে 2 দাগ, লবণ সেতু না থাকলে মাঝখানে 1 দাগ। ঠিক আছে, ওকে, এই কনসেপ্টটা বুঝতে পারছো হোপফুলি। তো এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, সবসময় তো পরীক্ষায় এইভাবে চিত্র আকারে দেওয়াটা আসে না, বা সবসময় দেওয়া যায় না, এত বড় চিত্র একা একা কি দিবা না। এটাকে সংক্ষেপে কিভাবে লেখে, এই যে এইভাবে হচ্ছে এটাকে সংক্ষেপে রিপ্রেজেন্ট করে, এই কোষটাকে সংক্ষেপে এইভাবে রিপ্রেজেন্ট করে। তো এইটা আমাদের কি কোষ, এইটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ, এইটা হচ্ছে গ্যালভানিক কোষ। তো তুমি গ্যালভানিক কোষকে এইভাবে প্রকাশ করবা। এটা মানে আসলে বুঝাচ্ছে এক পাত্রের মধ্যে জিঙ্ক আর জিঙ্ক আয়ন আছে, আরেক পাত্রের মধ্যে কপার আর কপার আয়ন আছে, তারপরে এদেরকে তার দিয়ে লাগাই দিছি, আর ডাবল দাগ দিয়ে বোঝাচ্ছে মাঝখানে লবণ সেতু আছে। ক্লিয়ার ভাইয়ারা, এইটুকু বলে আমরা বুঝতে পারছি, সবারই বুঝার কথা এতটুকু অংশ, রাইট। আচ্ছা, তাহলে এইটুকু তোমরা যদি বুঝো, এখন কথা হচ্ছে যে ভাইয়া তাইলে ভাইয়া অ্যানোড কোন পাশে লিখবো, বাম পাশে না ডান পাশে। দেখো কনভেনশনালি, কনভেনশনালি গ্যালভানিক কোষে অ্যানোডকে সবসময় বাম পাশে রাখা হয়, ক্যাথোডকে সবসময় ডান পাশে রাখা হয়। কোথায়, কনভেনশনালি অ্যানোডকে সবসময় বাম পাশে রাখে, ক্যাথোডকে সবসময় ডান পাশে রাখে। বাট স্টিল চিরন্তন সত্য কথা হচ্ছে, কনভেনশনালি তো বুঝোই, মানে এটা হলো একটা মানে নিয়ম আর কি, মানে এইভাবে লিখে আসে। বাট মাঝে মাঝে উল্টে পাল্টেও দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কিভাবে বুঝবা কোনটাতে জারণ হবে কোনটাতে বিজারণ হবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে সক্রিয়তা সিরিজের উপর। যার সক্রিয়তা বেশি সেটা জারণ হবে, মানে সেটা অ্যানোড হবে, যার সক্রিয়তা কম সেটা আমাদের ক্যাথোড হবে। ক্লিয়ার ভাইয়ারা, আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার। তাহলে আমরা যদি একটু দুইটার মধ্যে পার্থক্য করি, পার্থক্য করলে প্রথম পার্থক্য হচ্ছে ভাইয়া, এটাতে হচ্ছে রিয়েকশন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর ওটাতে হচ্ছে বিদ্যুৎ থেকে রিয়েকশন হয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেল, ওটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সেল, তাই না। তারপরে এখানে কি হয়, এখানে অ্যানোড ক্যাথোড কিভাবে নির্ধারিত হয়, সক্রিয়তার উপর ডিপেন্ড করে অ্যানোড ক্যাথোড নির্ধারিত হয়। এখানে কিন্তু সক্রিয়তার উপর ডিপেন্ড করে না, এখানে ব্যাটারির উপর ডিপেন্ড করে অ্যানোড ক্যাথোড নির্ধারিত হয়, রাইট। আচ্ছা, তারপর এখানে লবণ সেতু থাকে, ওখানে লবণ সেতু থাকে না। এরকম ভাবে 5-6টা তুমি কি করবা বলো তো ভাইয়ারা, 5-6টা তুমি এক্সাম্পল মানে পার্থক্য লিখে দিবা। তোমাদের বইয়ের মধ্যে দেখবে এগুলোর পার্থক্য দেওয়া আছে, এবং এই পার্থক্যটা পরীক্ষায় আসে, প্রায় সময় পার্থক্যটা আসে। ঠিক আছে, খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, আবার গগতেও দিয়ে মাঝে মধ্যে দিয়ে দেয়। তো এটা 19 থাকলে তোমাদের প্রচুর আসতো এই জিনিসগুলো, তাই না। তো আশা করি আমার কথা হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে মানে একদম 19 থেকেই শুরু করব, কিন্তু একদম আইআইটি প্রশ্ন ব্যাংক সলভ করাবো। আমি তোমাদেরকে আইআইটির প্রবলেম হোমওয়ার্ক দিব, নিজেরা সলভ করবা, দেখবা তুমি নিজে পারতেছো, ট্রাস্ট মি, নিজে পারবা। ওকে, সো মানে মানে জাস্ট হচ্ছে একদম শূন্য থেকে শুরু করো, হ্যাঁ, শূন্য থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। তো দেখো খেয়াল করো, এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট। তো এখন এই জিনিসটাকে দেখো একটু, তোমাদের মনে আছে কিনা আমি কি বলছিলাম, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে এই যে জিঙ্ক আয়ন আছে এই পাত্রের মধ্যে, এখানে জিঙ্কের তড়িৎদ্বার আছে, তাহলে এই জায়গায় একটা কি তৈরি হবে, ভোল্টেজ তৈরি হবে, রাইট। এই জায়গাটা কি তৈরি হবে, ভোল্টেজ তৈরি হবে। এই যে দেখো লিখছিলাম, এই জায়গায় V1 ভোল্টেজ তৈরি হয়েছে। এই যে ভোল্টেজ,
এই ভোল্টেজকে আমরা প্রকাশ করি এইভাবে ইএমএফ দিয়ে, ই দিয়ে প্রকাশ করা হয়। ফিজিক্সে যেমন ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করো, কেমিস্ট্রিতে এটাকে ই দিয়ে প্রকাশ করে। ইএমএফ মানেই আসলে ভোল্টেজ, একই কথা। তো এটাকে ই দিয়ে প্রকাশ করে, ই দিয়ে প্রকাশ করে, ই। তো এই ইটা এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, কার জন্য হয়েছে, কোন বিক্রিয়ার জন্য হয়েছে, তোমরাই বলো। এখানে কোন বিক্রিয়া হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। কোন বিক্রিয়া হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। তাই এই পাত্রের ভোল্টেজকে এইভাবে প্রকাশ করে, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। কি বোঝা গেছে কিনা? আবার এই পাত্রের ভোল্টেজকে কিভাবে প্রকাশ করবে ভাইয়া বলো তো? এই পাত্রে কি ভোল্টেজ তৈরি হবে? একটা আয়নের মধ্যে দণ্ড ডুবাই দিছি, একটা আয়নের মধ্যে যদি যেই আয়ন তার দণ্ড যদি ডুবাই দিই তাহলে ভাই ভোল্টেজ তৈরি হয়, তোমাদেরকে বলছি। আচ্ছা, তাহলে এখন এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, যে ভি2 ভোল্টেজ তৈরি হয়েছে। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করবো আমরা? এই ভোল্টেজের জায়গায় লিখবো হচ্ছে ই। এখন কোন বিক্রিয়ার জন্য হয়েছে এখানে ভাইয়া? এখানে কোন বিক্রিয়া হয়? এটা কি সক্রিয়তা কম, তাহলে বিজারণ বিক্রিয়া। বিজারণ মানে কি হবে? কপার আয়ন থেকে কপার। তাহলে এটাকে হবে এই যেভাবে, ই অফ কপার আয়ন থেকে কপার। তো এগুলাই দেখবা তোমরা পরীক্ষার মধ্যে এইসব জিনিসই বারবার দেওয়া থাকে, ঠিক আছে? এই ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটার মান এত, এটার মান এত, এই হইছে সে হইছে, হাবি জাবি আং টাং তালিবাং হাবি জাবি বলে। এইগুলা সব তোমরা হচ্ছে এই দেখতে পারবা, আস্তে আস্তে সবই তোমরা দেখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি আপাতত তোমাদের একটা বেসিক আইডিয়া দিলাম এই দুইটা কোষ সম্পর্কে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ আসলে দুইটাই তড়িৎ রাসায়নিক কোষ, একটা আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ। তো এই দুইটা কোষের মধ্যে একটা সিম্পল তোমাদেরকে কি করলাম, দুইটা মানে একটু বেসিক ডিফারেন্স বুঝাই দিলাম, রাইট? তো অ্যাকচুয়ালি এবার আসো মেন কথায়, তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন, বেসিক্যালি তড়িৎ রসায়ন এই দুই পার্টে বিভক্ত। মানে তড়িৎ রসায়ন আসলে দুইটা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার হচ্ছে এই কমপ্লিটলি ইলেকট্রোলাইটিক সেল নিয়ে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে, এবং আরেকটা পার্ট হচ্ছে গ্যালভানিক সেল নিয়ে। তার মানে দুই ধরনের জিনিস, দুইটা চ্যাপ্টার। এইটা একটা চ্যাপ্টার, ডিফারেন্ট চ্যাপ্টার, এইটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার। দুই চ্যাপ্টারের মধ্যে মিল নাই, এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের কোনো মিল নাই, খুব একটা মিল নাই, ঠিক আছে? তা আমরা একটা চ্যাপ্টার করে আগে এই চ্যাপ্টার শেষ করব, তারপর আমরা এই চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? দুইটা আলাদা করে পড়বো, ক্লিয়ার? তো তোমাদের বই পড়তে হবে কিনা, ফার্স্ট অফ অল এখন আমরা আমাদের মেইন ক্লাস শুরু করব। না, আমাদের বই পড়তে হবে কিনা? ভাইয়া কথা হচ্ছে যে ভাইয়া বই তুমি এখন পড়বা না, বই কখন পড়বা ভাইয়া? ভাইয়া 4টা ক্লাস নেওয়ার পড়বো, যখন ভাইয়া 4টা ক্লাস নিব, ঠিক আছে? আমি যখন 4টা ক্লাস শেষ করব, 4 নাম্বার পার্টটা শেষ করবো, 4 নাম্বার পার্ট শেষ করার পরে তুমি বই ধরবা, এর আগ পর্যন্ত না, ক্লিয়ার? এর আগ পর্যন্ত তুমি ভাইয়া ভাইয়া নোটই পড়বা। এবং বই ধরার আগে তোমার কাজ কি? বই ধরার আগে তোমার কাজ হচ্ছে খালি নোট পড়া। ভাইয়া শুধু নোট পড়বা, বইটা যখন ধরবা তখন ভাইয়ার নোটের উপর চোখ বুলাবা, চোখ বুলে এরপর বই সলভ করবা। এটা যে কোনো রাইটারের বই হোক, হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যার, যে কোনো রাইটারের বই হোক, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো রাইটারের বই খুলে তুমি জাস্ট তখন প্রবলেম সলভ করা শুরু করবা, থিওরি পড়বা, যা ইচ্ছা তা পড়বা। বাট এখন না, আজকের ক্লাসের পরে বই পড়া যাবে না। 4 নাম্বার ক্লাস শেষ হলে তারপরে বই পড়তে হবে, ঠিক আছে? এবং বই না পড়লেও কোনো সমস্যা নাই, ভাইয়ার যা পড়াবো এখান থেকেই সব আসবে, এর বাইরে কিছুই আসবে না। এটা বুয়েটও হোক, এটা বুয়েট হোক, ইভেন তোমার আইআইটি হোক, বা আমাদের বোর্ড পরীক্ষা হোক, যা পড়াবো এখান থেকে আসবে। সো ভাইয়ার খাতায় যা বলবো, যখন যেটা বলবো সুন্দর মতো করে নোট করে রাখবা, ঠিক আছে? আর নোটগুলো আপলোড দিবা আমাদের 111 কেমিস্ট্রি একাডেমি ওই গ্রুপটাতে, ঠিক আছে? ওকে, আসো তাইলে পিডিএফ কি ডিসকাশন গ্রুপে দিবেন? না, এই ক্লাসেরই শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ ওয়েবসাইটেও থাকবে, পিডিএফ এখানেও থাকবে, ঠিক আছে? সমস্যা। তো ভাইয়া আমরা আজকে আমরা এখন পড়বো হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। ওকে, তো আমাদের আজকের আলোচনা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল নিয়ে। আমরা 2-3 দিন ইলেকট্রোলাইটিক সেল পড়বো, 3 দিন আমরা গ্যালভানিক সেল পড়বো, ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে লেকচারটা সাজাইছি। তো আমরা ফার্স্টে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল নিয়ে এখন আলোচনা করব। তো তুমি এই ইলেকট্রোলাইটিক সেল পড়তে গেলে তোমাকে সবার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমার হচ্ছে এই তড়িৎ রসায়নের। এটা যেমন তোমার তড়িৎ রসায়ন কয় পার্ট? 2 পার্ট। ফার্স্ট পার্টে যেমন লাগবে, তড়িৎ রসায়নের সেকেন্ড পার্টেও লাগবে। তো তড়িৎ রসায়নের 2 পার্ট কি? একটা পার্ট হচ্ছে এইটা, আর একটা পার্ট হচ্ছে এইটা। দুইটার মধ্যেই সক্রিয়তার কাজ আছে। ওকে, তো এই জন্য তড়িৎ রসায়ন বিসমিল্লাহ বলতে গেলে, মানে আমরা অ্যাকচুয়ালি এখন তড়িৎ রসায়নের বিসমিল্লাহ করতেছি। এই বিসমিল্লাহ করতে গেলেই তোমার সবার আগে কি জানা লাগে? সক্রিয়তা সিরিজ জানা লাগে, সক্রিয়তা সিরিজ। ওকে, তো এখন এই সক্রিয়তা সিরিজটা কি, বা সক্রিয়তা সিরিজটা হচ্ছে লিকে বা কানার ম্যাগাইবার এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে, হায় কাপুরুষ হাজিয়াজি পিটাবে আমায়। ওকে, তাহলে দেখো তো, লিকে বা কানার ম্যাগাইবার
এলেম যেন ফিরে, হায় সরি, এলেম যেন ফিরে, কে কে নীল সোনা পাবে, হায় কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। ওকে, তো এইখানে আমাদের এই যে লিতে, লিতে মানে হচ্ছে লিথিয়াম। আগে একটু বুঝি, এটা আসলে ছন্দটা খুব একটা সুন্দর ছন্দ না, ঠিক আছে, বাট এটা তাও আমরা ছন্দ আকারে মনে রাখি কেন, কারণ ভাই এই জিনিস একটা পর একটা মনে রাখা খুব টাফ, ঠিক আছে, খুবই টাফ। তো এই জন্য আমরা এটাকে ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করি। তো তোমরা এটা কয়েকবার পড়লেই আশা করি তোমাদের মনে থাকবে। তো এটা এবং মনে রাখাটাও ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো কি বলছি, লিকে, লিতে মানে কি লিথিয়াম, কেতে মানে পটাশিয়াম, বাতে মানে বেরিয়াম, কাতে মানে ক্যালসিয়াম, নাতে মানে সোডিয়াম। ওকে, ম্যাগাইবার মানে ম্যাগনেসিয়াম, এলে মানে অ্যালুমিনিয়াম, মতে হচ্ছে ম্যাঙ্গানিজ। এলে মানে অ্যালুমিনিয়াম, মতে কি ম্যাঙ্গানিজ। কি ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমার জেনো মানে জিঙ্ক, ফিরে মানে হচ্ছে আয়রন, প্রথম কেতে হচ্ছে ক্যাডমিয়াম, তারপরের কেতে হচ্ছে কোবাল্ট, তারপরে নীল মানে নিকেল, সোনা মানে হচ্ছে এসেন, এসেন মানে টিন, তারপরে পাবে, পাবে মানে হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে লেড, তারপরে হাই, হাই মানে হচ্ছে হাইড্রোজেন, তারপরে কাপুরুষ মানে হচ্ছে সিইউ, তারপরে হাজি মানে কি এইচজি, আজি মানে কি এজি, পিটাবে মানে কি পিটি, আর আমাই মানে কি অরাম। ওকে, আমাই মানে হচ্ছে অরাম, অরাম মানে কি বলতো গোল্ড, অরাম মানে কি গোল্ড। ওকে, তো গাইজ এই যে ধাতু সক্রিয়তা সিরিজের, তুমি এই যে বাম থেকে যদি ডান দিকে যাও, তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, তাহলে ধাতুর সক্রিয়তা কমে। কি কমে বলতো ভাইয়ার? ধাতুর সক্রিয়তা কমে, সক্রিয়তা, সক্রিয়তা কমে। ক্লিয়ার? ধাতুর কি কমে বলতো? সক্রিয়তা কমে। তাহলে বাম থেকে তুমি যদি ডান দিকে যাও, বাম থেকে ডান দিকে গেলে ধাতুর সক্রিয়তা কমবে, ধাতুর সক্রিয়তা কমবে। ওকে, বাম থেকে ডানে গেলে ধাতুর সক্রিয়তা কমে। তার মানে আমাদের এই লিথিয়াম হচ্ছে সব থেকে বেশি সক্রিয়, আর আমাদের এই যে গোল্ড আছে, এই গোল্ড হচ্ছে সব থেকে কম সক্রিয়, অর্থাৎ নিষ্ক্রিয়। ক্লিয়ার? গোল্ড হচ্ছে সব থেকে কম সক্রিয়। তাহলে বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, খুব ভালো কথা। আচ্ছা, এই সক্রিয়তা কমে মানে কি আসলে জানো? আসলে হচ্ছে জারণ বিভব কমে, জারণ বিভব, বিভব কমে, জারণ বিভব কমে। ওকে, সক্রিয়তা কমে এই কথাটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমাদের জারণ বিভব কমে। তাহলে আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু, সক্রিয়তা কমে ইকুয়াল টু হচ্ছে আমাদের জারণ বিভব কমে। তার মানে এখানে বাম থেকে ডানে গেলে সক্রিয়তা যেমন কমবে, তার মানে জারণ বিভবও কমবে। জারণ বিভব বলতে কি? ওই যে একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে জিঙ্কের আয়নের মধ্যে জিঙ্কের দণ্ড দুবাবা, তাহলে এখানে একটা বিভব পাবা, তাহলে এটা কি জারণ বিক্রিয়ার জন্য, তো এটাকে বলা হয় জারণ বিভব। এরকম লিথিয়ামের আয়নের মধ্যে লিথিয়াম ডুবাবা, তাহলে তুমি যেই বিভব পাবা সেটাকে বলবো হচ্ছে আমরা লিথিয়ামের জারণ বিভব। ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে গেলে কি সক্রিয়তা কমে, মানে হচ্ছে জারণ বিভব কমে। এবং একই সাথে, একই সাথে মনে রাখবো আমরা বিজারণ, বিজারণ ক্ষমতা, ক্ষমতা কি হবে বলো তো? বিজারণ ক্ষমতা কি বাড়বে না কমবে? আমরা সবাই জানি জারণ বিভব কমে, তাহলে বিজারণ ক্ষমতা কি হবে? বাড়বে, রাইট? না, বিজারণ ক্ষমতাও কমে, বিজারণ ক্ষমতাও কমে। এখন তোমাদের মাথায় তো পড়ছে বাস, একদম ঠাড়া পড়ছে মাথার মধ্যে, এই লোক কি কয়, পাগল হয়ে গেছে না? দেখো খেয়াল করো, একটু বুঝার ট্রাই করবো আমরা এখানে, যে ভাইয়া যেটা সবার আগে মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে ভাইয়া দেখো, জারণ বিভব বলছি, জারণ বিভব যেই কথা, বিজারণ ক্ষমতাও একই কথা, বিজারণ ক্ষমতা দুইটা সেম কথা। জারণ বিভব যেই কথা, বিজারণ ক্ষমতাও সেম কথা। আর মনে রাখবা বিজারণ বিভব আলাদা জিনিস, বিজারণ বিভব, বিজারণ বিভব কিন্তু সেম জিনিস না। বিজারণ বিভব মানে হচ্ছে জারণ ক্ষমতা। তাহলে এই জায়গাতে কিন্তু প্যাচ লাগাই দেয়, বুঝছো? এই জায়গাতেই প্যাচটা লাগাই দিবে তোমারে, এবং তুমি এই জায়গাতেই ভুলটা করবা। তাহলে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, জারণ বিভব আর বিজারণ ক্ষমতা দুইটা সেম জিনিস, বিজারণ বিভব আর জারণ ক্ষমতা এই দুটো জিনিস সেম জিনিস। ওকে, তাহলে জারণ বিভব যেই কথা, বিজারণ ক্ষমতাও একই কথা। ঠিক আছে? জারণ বিভব আর বিজারণ ক্ষমতা কি জিনিস? সেম জিনিস। আবার বিজারণ বিভব আর জারণ ক্ষমতা কি জিনিস? সেম জিনিস। তাহলে দেখো সক্রিয়তা কমে, তাহলে কি হবে ভাইয়া? জারণ বিভবও কমবে, আবার একইভাবে আমি বলতে পারি আমাদের বিজারণ ক্ষমতাও কমবে। সক্রিয়তা কমবে, জারণ বিভব কমবে, এবং বিজারণ ক্ষমতাও কমবে। ক্লিয়ার ভাইয়ারা? এইটুক তো আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে দেখো তো এগুলো সব থেকে বেশি সক্রিয়। আর এই যে দেখো, এই যে এখানে সিলভার, প্লাটিনাম এবং গোল্ড যে দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো? সক্রিয় না নিষ্ক্রিয়? এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয়, রাইট? সিলভার, প্লাটিনাম, গোল্ড হচ্ছে কি আমাদের একেবারেই নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ধাতু, একদম নিষ্ক্রিয় ধাতু, এরা হচ্ছে একেবারেই নিষ্ক্রিয়। ঠিক আছে? তো এরা নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয়, এই সক্রিয় নিষ্ক্রিয়তা আসলে মানে ডিপেন্ড কিসের উপর ডিপেন্ড করে? মনে রাখবা
যেই ধাতু যত বেশি নিষ্ক্রিয় সেই ধাতুর দাম কিন্তু তত বেশি। ওকে, এবং সেই ধাতুর মূল্য তত বেশি। তুমি দেখো সিলভার, প্লাটিনাম, গোল্ড এগুলা কি সব থেকে বেশি নিষ্ক্রিয় না? এগুলা সব থেকে বেশি নিষ্ক্রিয় হওয়ার কারণে আমরা কিন্তু এদের অর্নামেন্টস ব্যবহার করি। তুমি খেয়াল করো, মেয়েরা যারা আসো এখানে, তুমি কিসের কিসের অর্নামেন্টস ব্যবহার করো? ভাই রূপার অর্নামেন্টস, সোনার অর্নামেন্টস, আর কি প্লাটিনামের অর্নামেন্টস, রাইট? সিলভার, প্লাটিনাম এবং গোল্ড, এই তিনটার অর্নামেন্টসই তুমি হচ্ছে ইউজ করো, কি তাই না? তো এই কারণেই দেখো এগুলো যেগুলো নিষ্ক্রিয় ধাতু বইলেই তুমি এদেরকে ইউজ করো। কিন্তু তুমি জীবনে কোনোদিন লোহার কোনো কিছু পড়ছো? যে একটা লোহার চেইন পরে ঘুরতেছো, তুমি পড়ছো কোনোদিন? না। কেন লোহার চেইন পরি না আমরা? কারণ কি? কারণ তো লোহার মধ্যে জং ধরে যায়, এটা সক্রিয়, এটা একটু পর পর লাস্ট চারটা থাকবে না। বাট এগুলো যেহেতু নিষ্ক্রিয়, এগুলো কারোর সাথে বিক্রিয়া করে না। এই জন্যই তুমি এদের অর্নামেন্টস ইউজ করো। কি ক্লিয়ার? এবং তাহলে বলো তো গোল্ড আর প্লাটিনামের মধ্যে কার দাম বেশি হবে? বলো, গোল্ড আর প্লাটিনামের মধ্যে কার দাম বেশি? গোল্ড আর প্লাটিনামের মধ্যে কার দাম বেশি বলো? গোল্ড, গোল্ড, এই যে গোল্ড। সাবাস বেটা, সালিমুজ্জামান রাফাত। লামিয়া বিনতে মুস্তফা বলছে প্লাটিনাম। সব মেয়েরা সঠিক অ্যান্সার দিচ্ছে এই জায়গায়। না, এই সাবিলা ইয়াসমিন, এই তুই এটা কি কইলি? তুই মেয়ে মানুষ হয়ে তুই বললি যে গোল্ডের গোল্ডের দাম নাকি বেশি। না, গোল্ডের দাম বেশি না, প্লাটিনামের দাম বেশি। ঠিক আছে? তো তোমাদের অনেকেরই মনে হইতে পারে গোল্ড তো প্লাটিনামের থেকেও বেশি নিষ্ক্রিয়, বাট তাইলে হচ্ছে প্লাটিনামের দাম বেশি কেন? দেখো, গোল্ড আর প্লাটিনামের সক্রিয়তা প্রায় কাছাকাছি, মানে এরা নিষ্ক্রিয়, দুইটাই নিষ্ক্রিয়, খুবই নিষ্ক্রিয় দুইটাই। ঠিক আছে? দুইটা খুবই নিষ্ক্রিয়, কিন্তু প্লাটিনামের দাম বেশি। প্লাটিনামের দাম বেশি। প্লাটিনামের দাম কেন বেশি? প্লাটিনামের দাম কেন বেশি? কারণ প্লাটিনামের প্রাচুর্যতা কম। প্রাচুর্যতা কম। প্রাচুর্যতা কম মানে কি বুঝো? প্রাচুর্যতা কম মানে হচ্ছে এটা প্রকৃতিতে কম পাওয়া যায়। গোল্ড মনে করো প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়, আফ্রিকান মানে কান্ট্রিগুলোতে, তারপর হচ্ছে তোমার আমাদের মিডল ইস্ট এই জোনগুলোতে প্রচুর গোল্ড পাওয়া যায়, তাই না? এটা তো তোমরা জানো। কিন্তু প্লাটিনাম খুবই কম পাওয়া যায়, তো প্রাচুর্যতা কম। এবং আরেকটা মজার কাহিনী আছে, আরেকটা মজার কাহিনী জানো? সেটা হচ্ছে প্লাটিনামের দাম আর বেশি হওয়ার আরেকটা কারণ আছে, কারণ প্লাটিনামটা অনেক সূক্ষ্ম করা যায়, অনেক সূক্ষ্ম করতে পারবা। তুমি চিন্তা করো, এক ভরি স্বর্ণ কত গ্রাম? অল্প একটু। এক ভরি স্বর্ণ মানে এইটুক স্বর্ণ, অল্প একটু। এটার ওয়েট কয়েক গ্রাম, মানে 15-20 গ্রাম। এক ভরি মানে 20-25 গ্রামের মতো মনে হয়। হ্যাঁ, মানে এরকম। মানে স্বর্ণ কিন্তু অনেক মানে অনেক কম ওয়েট। এক ভরি স্বর্ণ দিয়ে তুমি দেখবে এত বড় একটা চেইন বানায় ফেলায়, এত বড় হার বানায় ফেলায়। দেখছো? এটা তোমরা খেয়াল করছো? একটা হাড়ের ওয়েট 2 ভরি হয়, তাই না? এরকম হয়, তবে এত বড় বড় হাড় বানায় ফেলাইছে, এত বড় বড় কানের দুল বানায় ফেলাইছে আধা ভরি দিয়ে। কেমনে? কারণ হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে তুমি অনেক সূক্ষ্ম করতে পারবা। মানে এত চিকন চিকন, তুমি দেখো যে চেইনের প্যাচ গুলো দেখো, অনেক সূক্ষ্ম প্যাচ। হাড় হাড় যে বানায় বিভিন্ন ডিজাইন করে, এগুলো দেখবো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম প্যাচ, তাই না? তো এই ধাতুগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে অনেক সূক্ষ্ম তারে পরিণত করা যায়। অনেক সূক্ষ্ম তারে গোল্ডকেও করা যায়, প্লাটিনামকেও করা যায়। প্লাটিনাম রে বেশি করা যায়। প্লাটিনাম রে মনে করো যে এত সূক্ষ্ম করা যায়, এত সূক্ষ্ম করা যায়, এটা খালি চোখেই দেখা যায় না। প্লাটিনাম রে তুমি এত সূক্ষ্ম করতে পারবা, খালি চোখেই দেখতে পারবা না, খালি চোখেই দেখা যাবে না। তাহলে এই জন্য তুমি বলো তো তাহলে কি হবে? তাহলে এখন তুমি বলো তো তাহলে প্লাটিনামটা কি বেশি সূক্ষ্ম করা যায় না? এই সূক্ষ্ম করা যায় বলে কি প্লাটিনামের দাম বেশি। বুঝছো? বেশি একদম সূক্ষ্ম করা যায়। তাহলে চিন্তা করো তো, মেয়েরা মনে করো যে প্লাটিনামের একটা মনে করো যে একদম সূক্ষ্ম করে, একদম সূক্ষ্ম করে এমন চিকন, এমন এমন সূক্ষ্ম করছে যে খালি চোখেই দেখা যেতেছে না, এবং ওইটা দিয়ে মনে করো একটা চেইন বানাইছে, এবং চেইন বানায় মনে করো মেয়েরা গলায় দিয়ে ঘুরতেছে। ঠিক আছে? আর তুমি বলো ভাই, সত্যি কথা বলবি, মেয়েরা সত্যি করে বলবি, তোরা অর্নামেন্টস কেন পরো? অর্নামেন্টস কেন পরি? তোমরা কেন অর্নামেন্টস পরো? শো অফের জন্য, দেখানোর জন্য, বা পড়তে ভালো লাগে, এটা পড়লে তোমাদেরকে দেখতে ভালো লাগে, এবং তুমি কিন্তু চাও তোমার এই অর্নামেন্টসটা আরেকজন দেখুক, তোমাকে কমপ্লিমেন্ট করুক, রাইট? এটা কিন্তু ওর খুব অবভিয়াস একটা জিনিস, তাই তো? এখন তুমি চিন্তা করো, তাহলে তুমি এরকম সূক্ষ্ম প্লাটিনাম তারের, একদম সূক্ষ্ম প্লাটিনাম তারের তুমি একটা অর্নামেন্টস পড়ছো, আর এটা পইরা পইরা তুমি মনে করো রাস্তাঘাটে গেলা, তোমার কেউ তাকাবে, কেউ দেখবে যে কি পড়ছো, তুমি উল্টা মানুষকে বলতে পারবে যে ভাবি এই যে দুইটা দেখেন, আমি প্লাটিনামের চেইন পরে আসছি, প্লাটিনামের আর পরে আসছি, কি তাই না? তাইলে তাইলে লাভ কি? তাহলে এত সূক্ষ্ম যে করতে করতে পারতেছি, এই সূক্ষ্ম করে লাভ কি আসলে? কি লাভ? কি লাভ বলো?
তাহলে তাহলে সূক্ষ্ম করে লাভ কি? এর বৈশিষ্ট্য সূক্ষ্ম করা যায় অনেক, এবং এই কারণে এটার দামও অনেক বেশি। কিন্তু কত হচ্ছে, এত সূক্ষ্ম করলাম, খালি চোখে দেখাই গেল না, ওইটা চেন পরলাম, কানের দুল পরলাম, কেউ দেখলোই না, তাই এটা পরে আমার লাভ কি তাইলে? এই দেখছো নিশাত তাসনিম এতি লেখছে, সে লেখছে প্লাটিনামের রিং না দিলে বিয়ে করব না। কোনো সমস্যা নাই, তোর জামাইরে আমি বুদ্ধি দিয়ে দিব না, তোর প্লাটিনামের রিংই দিবে তোর জামাই, কিন্তু এটা কেউ দেখবে না। ওকে, তো এখন তাহলে খেয়াল করো ভাইয়া, তোমরা বলো তাহলে যে, ওকে ফাইন, লাভ নাই সব লস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো ভাইয়া, এই যে যে জিনিসটা হয়েছে আমাদের ভাইয়ারা, কি খেয়াল করো, তাহলে প্লাটিনাম কেন এত দাম, কেন প্লাটিনামের মেইন রিজনটা হচ্ছে প্লাটিনামের এই দামের পিছনে যে এই এত সূক্ষ্ম করে লাভ কি, এটা কারা ইউজ করে, এত সূক্ষ্ম করলে কারা ইউজ করে? কারা ইউজ করে জানো? ম্যাজিশিয়ানরা ইউজ করে। যত জাদুঘর আছে, যত ম্যাজিক আছে, তুমি আল্লাহর দুনিয়ায় যত ম্যাজিক আছে তার 50 to 60% ম্যাজিক ডিপেন্ড করে হচ্ছে প্লাটিনামের উপর। 50 থেকে 60% এই ম্যাজিকের পিছনে তোমার প্লাটিনামের তারের কাজ। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো, এরকম দেখবা প্রায় সময় আমরা দেখছি যে ভাইয়া, যে এটার নাম যেন কি বলে, এরকম মনে করো যে এরকম একটা জিনিস আছে, এটার মনে করো প্লাটিনামে তার দিয়ে ভাবে পেঁচাইছি, পেঁচায় মনে করো এটা টাইনা নিয়ে আসতেছি, বুঝছো? দেখবো যে শূন্যের মধ্যে ধরো এটা এখানে রাখা না, টাই না, আমি হাত দিয়ে এমন করতেছি, আমার হাতের সাথে সাথে ভাইসা ভাইসা উইরা চলে আসতেছে, ওইটা চলে আসতেছে। এরকম ম্যাজিক তোমরা দেখছো না, যে এরকম ভাবে হাতের সাথে সাথে চলে আসতেছে? কি জানো হুদা, এগুলো কিছু না, এগুলো হচ্ছে কি আমার হাতের মধ্যে প্লাটিনামের তার বান্ধা আছে, ওই প্লাটিনামের তার দিয়ে এটা পেঁচায় রাখছি, পেঁচায় এটা আমি এই যে সুন্দর মতো নিয়ে আসতেছি। প্লাটিনামের তার তো এত সূক্ষ্ম করা যায়, খালি চোখে দেখা যায় না, তো তুমি তো খালি চোখে দেখবা না, তুমি বলে আরে ম্যাজিক ম্যাজিক ওয়াও। ঠিক আছে, তো এগুলো সবই ভণ্ডামি। ঠিক আছে, ম্যাজিক খুবই ট্রিকি একটা জিনিস এবং মজার জিনিস, আমিও নিজেও অনেক ম্যাজিক করতে পারি, বাট এগুলো সবই আসলে তোমার ট্রিক্স, জাস্ট ট্রিক্স আর কিছু না। তো প্লাটিনাম এই জায়গাতে অনেক বড় একটা রোল প্লে করে। ঠিক আছে, তাহলে প্লাটিনামের একে তো হচ্ছে প্লাটিনামকে অনেক সূক্ষ্ম করা যায়, দেন হচ্ছে প্লাটিনামের তোমার এটাকে অ্যাডজর্পশন পাওয়ার অনেক বেশি, অ্যান্ড সেকেন্ডলি তারপরেরটা হচ্ছে আমাদের এটা প্রাচুর্যতা কম, সো দ্যাটস ওয়াই প্লাটিনামের দাম আসলে একটু বেশি। ঠিক আছে, ওকে ফাইন। তো আশা করি মোটামুটি সক্রিয়তা সিরিজের এই কনসেপ্টটা তোমরা এখান থেকে বুঝতে পারছো, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে ধাতুগুলো আছে, এই ম্যাক্সিমাম ধাতুর নাম কিন্তু ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, তাই না? ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। এখন কথা হচ্ছে ভাইয়া, ল্যাটিন ওয়ার্ড থেকে কেন আসলো? ল্যাটিনদের মানে কাজ কি এখানে? মানে ল্যাটিনরা তো মূর্খ জাতি, ল্যাটিন হলো দুনিয়ার মূর্খ জাতি। তুমি একটা ল্যাটিন বিজ্ঞানীর নাম বলো আমার, দেখি বলতে পারবো কিনা। ওই আমলে তখন তোমার সব গ্রিস, তারপর আমাদের মিডল ইস্ট, তারপর হচ্ছে তোমার ওই যে ইজিপ্ট, এই ইউরোপিয়ানরা, এই মিডল ইস্টের এই জোনটা, মানে এরা হচ্ছে তোমার হচ্ছে জ্ঞান বিজ্ঞানে অনেক সমৃদ্ধ ছিল, এরা ছিল সব দার্শনিক মার্শনিক ছিল সব এই এলাকা। ওই সময়ে ল্যাটিন কি কোনো বিজ্ঞানীর নাম বলতে পারবা তুমি আমার? একটাও একটা ব্রাজিলের বিজ্ঞানীর নাম বলো, তুমি ব্রাজিলের দুইটা ফুটবলারের নাম বলতে পারবা, বিজ্ঞানীর নাম বলতে পারবা? তাহলে এটা এরা হলো দুনিয়ার মূর্খ জাতি, এরা ফুটবল খেলা তারা কিচ্ছু পারে না। এই ল্যাটিন বলতে কারা বুঝছো? আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, মেক্সিকো না, ওই যে ওই জোনটা যারা আছে আর কি, পেরু টেরু এগুলো যেগুলো আছে, বলিভিয়া, তো এই দেশগুলো হচ্ছে তোমার ল্যাটিন আমেরিকান। কারণ এই ল্যাটিন আমেরিকার সব এরা ফুটবল খেলা তারা কিছুই পারে না, এরা পড়াশোনা করে না, এরা কিছু করে না, খালি ফুটবল খেলে। এখন এই জাতির নামে কি লিখে আমার ধাতুর নামকরণ করতে হইবে? কেন এইরকম একটা মূর্খ জাতির নামে আমি আমার আমার ধাতুর নামকরণ করবো? দেখবো তুমি ধাতুর নামকরণ করতে গেলে দেখবো কি, তুমি দেখবা যেটাই তুমি নামকরণ করতেছো, যেই ধাতুরই তুমি নামকরণ করতেছো, খালি দেখবো ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। এই যে এটার নাম এই যে এজি, সিলভার, তুই লেখ সিলভার, সিলভার লেখে নাই, কি লেখছে? লেখছে এজি। কেন? আর্জেন্টাম, এজি মানে হচ্ছে আর্জেন্টাম, করতে কইছি ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন থেকে আসছে আর্জেন্টাম। তাহলে এখন তাহলে এই যে কেন ল্যাটিন থেকে আসবে? ওকে, তো এর মেন রিজন কি জানো? মেন রিজন হচ্ছে আসলে এই ধাতুগুলা, এই ম্যাক্সিমাম ধাতুগুলো আসলে ল্যাটিন আমেরিকাতে পাওয়া যায়, বুঝছো? এই ল্যাটিন আমেরিকান দেশগুলা বেসিক্যালি এই ধাতু বেচে আছে, এরা তো ফুটবল খেলে, তো এগুলা শুধুমাত্র এই ধাতু বিক্রি করতো, মানে এই যে বিভিন্ন ধরনের যে এই ধাতুগুলো আছে না, এগুলো খুঁড়ে খুঁড়ে বাইর করে বেচতো, বেচা মনে করো যে এগুলা কিছু টাকা পয়সা কামাইতো ওই দেশ, তারপর ওই দেশ তোমার হচ্ছে ওইভাবে হচ্ছে দেশ চলতো আর কি, মানে এরা ওইভাবে ডেভেলপড হয়েছে। তাহলে বুঝতে পারছো? তাহলে বলো তো, এই যে আর্জেন্টাম, যে এটা কোথায় পাওয়া যায়? আর্জেন্টাম কোথায় পাওয়া যায়? আর্জেন্টাম কই পাওয়া যায় বল দেখি, বল আর্জেন্টাম কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? আর্জেন্টামের নাম কেন আর্জেন্টাম হয়েছে বল?
তোরা পারবি এখনই। আর্জেন্টাম কেন হয়েছে এর নাম? কেন হয়েছে এর নাম আর্জেন্টাম কেন হয়েছে বলো? আর্জেন্টিনাতে, সাবাস, আর্জেন্টিনায়, গুড। ঠিক আছে, তাইলে এটা আর্জেন্টিনাতে পাওয়া যায় বলে এর নাম হয়েছে কি? আর্জেন্টাম। বুঝছো? আর্জেন্টিনাতে পাওয়া যায় বলে এর নাম হচ্ছে আর্জেন্টাম। কি ক্লিয়ার? বুঝতে পারছো? না, না, এই জায়গাটাতে ল্যাটিনদের এই জায়গাটাতে আর্জেন্টাম পাওয়া যাইতো। আর্জেন্টাম পাওয়া যাইতো বলে ওই জায়গার নাম হয়ে গেছে আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা, তুমি যে জায়গাটাকে চিনো আজকে, এই আর্জেন্টিনা জায়গাটার আগে আর্জেন্টিনা নাম ছিল না। ওইখানে আর্জেন্টাম পাওয়া যাইতো বলে ওটার নাম হয়ে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে বেসিক্যালি তোমার স্প্যানিশরা কলোনি করছে, বুঝছো? তো স্প্যানিশরা যখন ওই জায়গায় ওই আর্জেন্টিনায় যাইতো, বুঝছো, ওইখানে গেলে তো কি করতো, স্প্যানিশরা তো যুদ্ধ জাহাজ মাছ লয়ে যাইতো। তো গেলে তখন তো তোমার কি তলোয়ার বানাইতো, তলোয়ার তলোয়ার বানানো লাগতো। তো কারণ তো প্রচুর যুদ্ধ মুদ্ধ করতো তারা, তো তলোয়ারের জন্য তাদের কি লাগবে? সিলভার লাগবে, রাইট? তো এই স্প্যানিশরা যখনই যাইতো ওই জায়গায়, যখনই তোমার আর্জেন্টাইন আদিবাসীরা দেখতো যে হচ্ছে এইগুলা হচ্ছে তোমার এই যে জাহাজ টাহাজ নিয়ে আসতেছে, তো তখন তো তাদের সাথে তো পারবে না, ওরা তো আদিবাসী। তো তখন তারা কি করতো, সমুদ্রের পাড়ের মধ্যে তোমার হচ্ছে এই সিলভার, ওদের কাছে যে সিলভার থাকতো, সিলভার বিছায় রাখতো সমুদ্রের পাড়ের মধ্যে, রাইখা দিত। তো ওরা জাহাজ দিয়ে আসতো, আইসা এসে সিলভার নিয়ে যেত, আইসা এসে সিলভার নিয়ে যেত। তো ওইখান থেকে আর কি তোমার এই জায়গাতে সিলভার পাওয়া যায়, সো দ্যাটস ওয়াই এর নাম হয়ে গেছে আর্জেন্টাম। মানে আর্জেন্টাম থেকে পরে আস্তে আস্তে আর্জেন্টিনা হয়ে গেছে। মানে আর্জেন্টাম পাওয়া যায় বলে আর্জেন্টাম আর্জেন্টিনা হয়ে গেছে। বুঝতে পারছো? তো আর্জেন্টিনার আদিম আদিবাসী কারা আসলে? মানে এখন যে আর্জেন্টিনা ফুটবল টিম আছে, আর্জেন্টিনা ফুটবল টিমে একটাও অরিজিনাল আর্জেন্টিনার মনে হয় একটাও নেই, অরিজিনাল আর্জেন্টাইন একটাও নেই। অরিজিনাল আর্জেন্টাইন ছিল হচ্ছে তোমার তোমার ডিয়েগো ম্যারাডোনা। তো অরিজিনাল আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা আদিবাসী। তারপরে কার্লোস তেভেজ। হ্যাঁ, কার্লোস তেভেজ ছিল অরিজিনাল আদিবাসী। বাট এখন যে আমরা লিওনেল মেসি বা আমরা যেই ফুটবলারদেরকে দেখতে চাই, দেখি, এরা কিন্তু অ্যাকচুয়ালি আর্জেন্টিন আদিবাসী না। ওই যে স্প্যানিশরা তো কলোনি করছিল, তো স্প্যানিশরা অনেক বছর রাজ করছে হচ্ছে তোমার ইয়েতে, আর্জেন্টিনাতে, বুঝছো? তো দ্যাটস ওয়াই তোমার এখনকার আর্জেন্টিনার প্লেয়ারদের গঠন দেখবো অনেকটা স্প্যানিশদের মতো। হ্যাঁ, তো ওরা ওইখানে অনেক বছর ছিল, অনেক বছর রাজ করছে। সো আলটিমেটলি তোমার স্প্যানিশ ব্রিডটা ছড়াই গেছে আর কি আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে ওরা সবাই। হ্যাঁ, এটা হচ্ছে মেইন রিজন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কাহিনী আর কি। হ্যাঁ, আর ইয়াতে ব্রাজিলে করছে হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজরা হচ্ছে ব্রাজিলে অধিবাসন ছিল ওদের। ওকে ফাইন, তো যাই হোক, মোটামুটি তাহলে এই কনসেপ্টটা তো বুঝছো, তাই না, যে আসলে ল্যাটিন থেকে কেন আসছে এবং হচ্ছে এই যে আর্জেন্টাম, এই ওয়ার্ডটা কেন আসলে আসছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবং আর্জেন্টিনা কিন্তু একসময় অনেক বড় লোক দেশ ছিল, জানো? আর্জেন্টিনা কিন্তু হিউজ বড় লোক দেশ ছিল, কেন জানো? কারণ এই যে সিলভার ব্যস্ত, প্রচুর সিলভার ছিল আর্জেন্টিনাতে। এই সিলভার বিক্রি করে আর্জেন্টিনা মনে কর অনেক ডেভেলপ একটা দেশ ছিল। কিন্তু বর্তমানে আর্জেন্টিনার ইকোনমি এত বাজে, এত বাজে, এত খারাপ। কেন জানো? কারণ হচ্ছে সব শেষ, বেচা শেষ। যত সিলভার ছিল এসব এরা বেচে ফেলাইছে। তো বদলে সিলভার বেচতে বেচতে এখন মনে করো ফকির হয়ে গেছে, আর টাকা পয়সা কিছু নাই বলতে, বুঝছো? ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। এখন তাদের আয় উপার্জনের একমাত্র উৎস হচ্ছে ফুটবলার। ফুটবলাররা দেশের বাইরে যায়, গিয়ে গিয়ে খেলে, খেলে ওই টাকা দেশে পাঠায়, ওই টাকা দিয়ে দেশ চলে। এইটা হচ্ছে কাহিনী, ওদের মেন আয়ের উৎস। মানে এখন আর যে সিলভার আছে এটা খুবই কম। তো আর্জেন্টিনা একসময় এই সিলভার বিক্রি করে অনেক ডেভেলপড কান্ট্রি ছিল, বাট এখন হচ্ছে কমে গেছে। ঠিক আছে, ওকে, অনেক হিস্ট্রি বললাম, অনেক কিছু বললাম। হ্যাঁ, এখন ওদের রিজার্ভ তো আমাদের চেয়ে কম। হ্যাঁ, ওদের রিজার্ভ আমাদের ফকির ফকির হয়ে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। তো অনেক হিস্ট্রি বললাম, এই মজার কাহিনী টাহিনী বললাম, আশা করি মজা লাগবে এগুলো। ওকে, তো একটা পড়া যখন পড়বি, যখন এটা একটু মানে পড়, মানে ব্যাকগ্রাউন্ড পড়, একটু মজা করে পড়। মানে সবসময় তো খালি এই অঙ্ক করবো, এই করবো, সেই করবো করলেই হয় না। ব্যাকগ্রাউন্ড পড়ো, একটু জানো, বুঝো, তাহলে দেখবো পড়তে, পড়াশোনা করতে ইন্টারেস্টিং লাগে। ঠিক আছে, ওকে, এবার একটু আসো তাইলে। তা এখন আরো অনেক সবগুলোরই মোটামুটি স্টোরি আছে, অনেক মজার মজার স্টোরি আছে, এগুলো অন্য কোনো এক সময় বলবো না। ঠিক আছে, আপাতত থাক। ওকে, তো এখন এই যে তীর চিহ্নগুলো দেওয়া, এই তীর চিহ্নগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তো এই তীর চিহ্নগুলো দিয়ে কি বোঝাচ্ছে জানো? আচ্ছা, এই তীর চিহ্ন দিয়ে বোঝানোর আগে আমি আরেকটা কথা তোমাদেরকে বলি। তো এই যে ধাতুগুলা, এই যে তুমি ধাতুগুলো দেখতেছো, এই ধাতুগুলা মানে এই যে ল্যাটিনরা বা যেই দেশেই পায়, এটা কি পিওর পিওর ধাতু আকারে পায়? মানে এই যে লিথিয়ামকে লিথিয়াম আকারেই মনে করো, মাটি খুললেই, পাহাড় খুললেই লিথিয়াম আকারে বের হয়ে যেতেছে, সোডিয়াম পাহাড় খুললেই সোডিয়াম আকারে বের হয়ে যেতেছে, এরকম না। এই ধাতুগুলা কখনো এরকম আকারে থাকে না। এই ধাতুগুলা সাধারণত এদের বিভিন্ন যৌগ আকারে থাকে। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আকারে থাকে। অ্যালুমিনিয়াম অক্সাইড আকারে থাকে, মানে পিওর অ্যালুমিনিয়াম আকারে থাকে না, অ্যালুমিনিয়ামের যৌগ পাওয়া যায়।
এদের কি পাওয়া যায়? যৌগ পাওয়া যায়। ম্যাগনেসিয়ামের যৌগ আকারে থাকে। জিঙ্কের যৌগ আকারে থাকে। মানে এদেরকে এরকম ভাবে তুমি পিওর ধাতু আকারে পাবা না। তো তাইলে কি করতে হবে? এদেরকে ধাতুটাকে ওইখান থেকে আলাদা করে এক্সট্রাক্ট করতে হবে। তুমি তো নিশ্চয়ই অ্যালুমিনিয়াম অক্সাইড বেচতে পারবে না, তোমাকে বিক্রি করতে হলে কি করতে হবে? আরেক দেশের কাছে অ্যালুমিনিয়াম বিক্রি করতে হবে। তো এইখান থেকে কিভাবে অ্যালুমিনিয়ামকে আলাদা করা হয়? ওকে, তো আমরা যে ধাতুগুলো পাই, এই ধাতুগুলো প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় থাকে না। এগুলো প্রকৃতিতে বিভিন্ন যৌগ আকারে থাকে, এদের বিভিন্ন আকরিক আকারে থাকে। তো এই আকরিকগুলো থেকে কিভাবে ধাতুকে নিষ্কাশন করা হয়, ওকে, এটা আমরা 9 10 থাকতে আমাদের পড়ার কথা। তো ভাইয়া, এই আকরিক গুলোকে ধাতুতে কিভাবে নিষ্কাশন করে? হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, এই লিথিয়াম থেকে এই যে ম্যাঙ্গানিজ, এই জায়গা পর্যন্ত হলুদ দাগ দিয়ে রাখছে, দেখছো? লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত, এই লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যে ধাতুগুলো আছে, এগুলোকে কিভাবে নিষ্কাশন করে জানো? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, বিশ্লেষণ এর এর সাহায্যে সাহায্যে নিষ্কাশন করে। নিষ্কাশন করে। তাহলে কিসের সাহায্যে নিষ্কাশন করে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করে। জায়গাটা ছোট তো, এই জন্য ভাই ছোট করে লিখতেছি, তোমাদের বুঝতে হয়তো একটু কষ্ট হইতে পারে। ভাইয়া, লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যারা আছে, লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত যারা আছে, এদেরকে কিসের মাধ্যমে নিষ্কাশন করা হয়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা হয়। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, মনে থাকবে তো না? আচ্ছা, এরপরে দেখো, এই জিঙ্ক থেকে লেড পর্যন্ত যারা আছে, জিঙ্ক থেকে লেড পর্যন্ত যারা আছে, এদেরকে কিভাবে আলাদা করে? এই যৌগগুলোকে আলাদা করে কিভাবে জানো? এদেরকে আলাদা করে হচ্ছে জিঙ্ক থেকে লেড পর্যন্ত, এটাকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে জিঙ্ক থেকে লেড পর্যন্ত সবাইকে কার্বন বিজারণ পদ্ধতিতে। আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতি মানে কি? বা কার্বন বিজারণ পদ্ধতি মানে হচ্ছে কয়লা দিয়ে পুরাবে। এদের যে যৌগটা, মনে করো জিঙ্কের আয়রনের যে যৌগটা পাওয়া যায়, হ্যাঁ, ম্যাগনেটাইট, Fe3O4 ম্যাগনেটাইট, এই ম্যাগনেটাইটকে তুমি কি করবা? কয়লার মধ্যে পুরাবে। মনে করো কয়লার মধ্যে একদম বড়, মনে করো কয়লার মধ্যে আগুন লাগাই দিয়ে আগুনের মধ্যে তুমি ম্যাগনেটাইট দিয়ে দিবে, আয়রন বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কয়লা দিয়ে পুরানো। কার্বন বিজারণ মানে হচ্ছে কয়লা দিয়ে পুরানো। ঠিক আছে, আর হাইড্রোজেন তো ধাতু না, হাইড্রোজেন অধাতু, বাট এইখানে একটা কাজের কারণে আমরা হাইড্রোজেনকে ইনক্লুড করছি, সেটা আমরা পরে আলোচনা করবো না। ওকে, এরপরে দেখো যে কপার আর মার্কারি, এই হাইড্রোজেনের পরে যারা আছে, কাপুরুষ, হাজি, এই কপার আর মার্কারি, এদেরকে হচ্ছে বাতাসে দহন করা হয়। মানে কিভাবে এদেরকে তোমার নিষ্কাশন করবা? বাতাসে দহনের মাধ্যমে নিষ্কাশন। এদের যে যৌগগুলো আছে তাদেরকে বাতাসে দহন করা, বা এটাকে বলা হয় অক্সিজেন দিয়ে জারণ করা। অক্সিজেন দিয়ে জারণ করা, ঠিক আছে, বা বাতাসে দহন করা। বাতাসে দহন করে তুমি এদেরকে নিষ্কাশন করবা। আর বাকি যে তিনটা আছে, সিলভার, প্লাটিনাম, গোল্ড, এই সিলভার, প্লাটিনাম, গোল্ড প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কোনো নিষ্কাশনের প্রয়োজন হয় না। প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় পাওয়া যায়। একটু লেখা রেখো তোমরা, হ্যাঁ, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এই জন্য এদের কোনো ধাতু নিষ্কাশনের প্রয়োজন হয় না। যদি তোমাকে বলা হয় নিচের কোন ধাতুগুলো মানে নিষ্কাশনের প্রয়োজন হয় না, সিলভার, প্লাটিনাম, গোল্ড, যদি বলে নিচের কোন ধাতুকে বাতাসে দহনের মাধ্যমে নিষ্কাশন করা হয়, কপার আর সিলভার, যদি তোমাকে বলে নিচের কোন ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, তাহলে এই যে জিঙ্ক থেকে লেডের মধ্যে দেখবা কে আছে, এদেরকে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ওকে, তো এইগুলো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। এই এমসিকিউ গুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন এখন বোর্ডে যেই ধরনের কোশ্চেন করে, বোর্ডেও কিন্তু এখান থেকে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, সেই জন্য একটা জিনিস যখন পড়বো, এটা নারী নক্ষত্র সব পড়বো আমরা। ঠিক আছে, একদম ছোট জিনিস পড়বো, সহজ জিনিস পড়বো, বাট নারী নক্ষত্র সব পড়তে হবে। ওকে, লেখা বোঝা লাগবে না, মুখ দিয়ে যেটা বলতেছি ওটা শুনো, ওটা শুনে নিজে লেখো। ওকে, যেমন এটা কি বলছি? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করে। কোত্থেকে? লিথিয়াম থেকে ম্যাঙ্গানিজ পর্যন্ত তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন। জিঙ্ক থেকে লেড পর্যন্ত এদেরকে হচ্ছে কার্বন বিতরণ পদ্ধতিতে নিষ্কাশন করে। কপার আর মার্কারিকে তোমার বাতাসে দহনের মাধ্যমে নিষ্কাশন করে। আর সিলভার থেকে গোল্ড পর্যন্ত এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে, এখন খেয়াল করো, এই যে লিথিয়াম থেকে লেড পর্যন্ত যারা আছে, এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, খেয়াল করো, এই যে এই জায়গা থেকে একটু লক্ষ্য করো সবাই, এইখান থেকে এই যে লেড পর্যন্ত যারা আছে, এই যে লেড পর্যন্ত যারা আছে, মানে হাইড্রোজেনের আগে যারা আছে,
এরা প্রত্যেকে প্রত্যেকে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এরা সবাই কোত্থেকে পারে বলো তো ভাইয়ারা? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। অ্যাসিড থেকে এইচ প্লাসকে প্রতিস্থাপন করতে পারে। প্রতিস্থাপন করতে করতে প্রতিস্থাপন স্থাপন করতে পারে। ওকে, কোত্থেকে পারে বলো তো ভাইয়ারা? অ্যাসিড থেকে। যে কোনো একটা অ্যাসিড থেকে, মনে করো HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিডের মধ্যে তুমি যদি এই ধাতুগুলো দাও তাহলে অ্যাসিডের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে। হাইড্রোজেনটা কি হয়ে যাবে? প্রতিস্থাপিত হয়ে যাবে। মনে করো আমি এরকম দিলাম তোমাকে সোডিয়াম ধাতুর সাথে, মনে করো আমি তোমাকে HCl দিলাম, তাহলে কি হবে? সোডিয়াম কি HCl থেকে হাইড্রোজেনকে সরাইতে পারবে কিনা? সোডিয়াম সোডিয়াম এই যে সোডিয়াম সোডিয়াম প্রতিস্থাপন করতে পারবে। তাহলে সোডিয়াম কি করবে? HCl থেকে হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে সোডিয়াম ক্লোরাইড, আর এই হাইড্রোজেনগুলো সরাই দিলে দুইটা হাইড্রোজেন মিলে H2 গ্যাসে পরিণত হবে। কি বোঝা গেছে কিনা? ওকে, এরপরে দেখো এই লিথিয়াম থেকে, এই যে আমাদের এখানে যে লিথিয়াম আছে, এই যে লিথিয়াম, এই লিথিয়াম থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই আয়রন পর্যন্ত যারা আছে, লিথিয়াম থেকে আয়রন, লিথিয়াম থেকে এই আয়রন পর্যন্ত যারা আছে, এরা প্রত্যেকে কি করতে পারে জানো? লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত যারা আছে এরা হচ্ছে জলীয় বাষ্প থেকে, জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে কি বলতো? জলীয় বাষ্প মানে হচ্ছে পানি গ্যাসীয় অবস্থায় আছে, এটাকে বলে জলীয় বাষ্প। জলীয় বাষ্প থেকে থেকে হাইড্রোজেনকে H+কে প্রতিস্থাপন করতে পারে। প্রতিস্থাপন স্থাপন করতে করতে পারে। ওকে ভাইয়ারা, এরা কোত্থেকে পারে বলতো ভাইয়ারা? জলীয় বাষ্প বা পানি, মানে জলীয় বাষ্প মানে কি H2O গ্যাস, এই জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, আমি যদি তারপরে দেখি, খেয়াল করো তারপরেরটা, সেটা হচ্ছে এই যে দেখো, এই লিথিয়াম থেকে আমার এখানে যে সোডিয়াম পর্যন্ত আছে, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এরা কি করতে পারে? এই লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত এরা পানি থেকে, পানি থেকে, কোনো সমস্যা? পানি থেকে, পানি মানে কি বলতো? পানি মানে হচ্ছে H2O লিকুইড, H2O লিকুইড, আর H2O গ্যাস মানে জলীয় বাষ্প। পানি থেকে H+কে প্রতিস্থাপন করতে পারে, প্রতিস্থাপন প্রতিস্থাপন করতে পারে। ওকে, তার মানে আসলে কি দেখো, তার মানে দেখো এই যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে এরা অ্যাসিড থেকেও হাইড্রোজেনকে সরাইতে পারে, এরা জলীয় বাষ্প থেকেও হাইড্রোজেনকে সরাইতে পারে, আবার এই যে লিথিয়াম থেকে সোডিয়াম যে আছে এরা পানি থেকেও হাইড্রোজেনকে সরাইতে পারে। এবং এই যে এরা পানি থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে, ঠিক আছে, পানি থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে বইলাই এদেরকে দিয়েও ম্যাজিক দেখায়। কেমনে ম্যাজিক দেখায় ভাইয়া? আমি একটা দেখছি, এক জাদুকর একবার আমার সামনে এমন করছিল যে পানির মধ্যে এমন করছে, আর পানির মধ্যে দেখলাম যে চালু করে আগুন জ্বলছে। আরে ভাই, পানির মধ্যে আগুন দেখে তোমার মাথা মুথা পুরো খারাপ হয়ে গেছে। পানির মধ্যে আগুন ভাই, কেমনে কি ভাই? ঠিক আছে, আসলে কি জানো, পানির মধ্যে তুমি এইখান থেকে যে কোনো একটা ধাতুরে জোরে পানির মধ্যে মারবা, বিশেষ করে সোডিয়াম ধাতু বা লিথিয়াম ধাতুরে পানির মধ্যে মারবা, মারলেই ওখানে পানির মধ্যে ব্লাস্ট হবে, আগুন ধরে উঠবে। অ্যাজ সিম্পল। এগুলো পানির সাথে কি করতে পারে? পানির সাথে বিক্রিয়া করতে পারে, পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। ঠিক আছে, ওকে গাইজ, তাহলে এবার একটু আসো, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, ভাই তোমরা আমাকে বলো তো যে হচ্ছে এই যে আয়রন, ধরো আয়রনকে ধরো আমি পানির মধ্যে দিলাম, H2O লিকুইড, তোমরা বলো তো আয়রন পানির মধ্যে হলে কি পড়ে? তোমরা সবাই জানো, বলো তো আয়রন পানির মধ্যে গেলে কি করে? লোহা, লোহা লোহা বেটা, লোহা। লোহা পানি পাইলে কি হয়? লোহার মধ্যে বল, তোরা এখন ব্যাখ্যা করতে পারবি। লোহা পানি পাইলে কি হয়? লোহা পানি পাইলে কি হয় বল তোরা ভাইয়া? লোহা পানি পাইলে কি হয়? লোহা পানির মধ্যে পড়লে লোহার মধ্যে কি পড়ে বলো তো গাইস? লোহা পানিতে গেলে লোহার মধ্যে কি পড়ে? মরিচা, মরিচা, সাবাস, গুড গুড। লোহা পানির মধ্যে পরিচা পড়ে, অস্থির পোলাপান, অস্থির অস্থির, সেরা সেরা সেরা, জং পড়ে, হ্যাঁ জং মানে মরিচা, গুড গুড। অস্থির পোলাপান, অস্থির অস্থির, শুয়োর গুলি কোথাকার। লোহা পানির মধ্যে গেলে কোনো বিক্রিয়া হয় না, লোহার মধ্যে কিচ্ছু হয় না।
লোহা পানির মধ্যে, লোহার সাথে জীবনও তোমার হচ্ছে কোনো কিছু হয় না। একটা লোহারে যদি তুমি সারা বছর পানির নিচে ডুবাই রাখো, ওই লোহার মধ্যে জীবনও মরিচা পড়বে না, জীবনও মরিচা পড়বে না। লোহারে সারা বছর যদি, সারা জীবন যদি পানির মধ্যে ডুবাই রাখো, তাও লোহার মধ্যে মরিচা পড়বে না, জং ধরবে না। তাইলে তাইলে তাহলে লোহার মধ্যে কখন মরিচা পড়ে? লোহার মধ্যে কখন মরিচা পড়ে, কেন মরিচা পড়বে না? তুমি আগে বুঝো, লোহা কি লিকুইড পানির সাথে বিক্রিয়া করে? লোহা কি লিকুইড পানির সাথে বিক্রিয়া করে? এই দেখো তো, দেখো তো, আয়রন, আয়রন কার কাছ থেকে হাইড্রোজেন সরাইতে পারে? আয়রন জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে, এসিড থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে, কিন্তু লিকুইড পানি থেকে আয়রনকে হাইড্রোজেনকে সরাইতে পারে না। তাহলে এখানে কি কোনো বিক্রিয়া হবে না? তাহলে এখানে কি মরিচা পড়বেন না? এবং এটা অ্যাকচুয়ালি কোনোদিন পড়েও না। কিন্তু এই লোহাকে তুমি যদি জলীয় বাষ্পের সাথে দাও, খেয়াল করো তো, লোহাকে তুমি জলীয় বাষ্পের সাথে দিছো, তাইলে কি হবে ভাইয়া? লোহা কি জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন সরাইতে পারে? যে আয়রন, আয়রন কি জলীয় বাষ্প থেকে পারে? হ্যাঁ, আয়রন জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন সরাইতে পারে, এবং তখন তোমার মরিচা উৎপন্ন হবে। তাহলে দেখো, লোহাকে তুমি যখন খোলা বাতাসের মধ্যে রাখবা, অর্থাৎ যখন জলীয় বাষ্প সংস্পর্শে আসবে, কারণ বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে তোমরা জানো, তখন লোহার মধ্যে মরিচা পড়ে। বাতাসের মধ্যে রাখলে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে লোহা হচ্ছে মরিচা তৈরি করে। তার মানে জলীয় বাষ্পের সাথে লোহা মরিচা তৈরি করে, কিন্তু কখনোই লিকুইড পানির সাথে লোহা কিন্তু মরিচা তৈরি করে না। তাহলে একটা লোহাকে যদি সারা জীবন পানির মধ্যে ডুবাই রাখো, তাও এর মধ্যে কি পড়বে না? মরিচা পড়বে না। বাট যখনই তুমি এটাকে বাইরে রাখবা, খোলা বাতাসের মধ্যে রাখবা, তখন এখানে মরিচা পড়বে। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে। বাতাসের অক্সিজেন না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলীয় বাষ্পের অক্সিজেন। ঠিক আছে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পের অক্সিজেনটাকে সরায় নিয়ে সে হচ্ছে মরিচা তৈরি করে। ওকে, তা আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এবং এটা একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, রিয়েল লাইফ এক্সাম্পল। দেখো, তোমরা এখানে অনেকেই গ্রামের আসো, রাইট? যারা গ্রামের আসো তারা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা মোটামুটি সবার বাসায় ডিপ টিউবওয়েল থাকার কথা। যারা গ্রামে আছি তাদের বাসায় টিউবওয়েল আছে না? টিউবওয়েল। আচ্ছা, এই টিউবওয়েলের একটা জিনিস খেয়াল করে দেখবা, যে টিউবওয়েলের রং করে, মাঝে মাঝে রং করতে হয় টিউবওয়েলের মধ্যে, কেন? নাইলে ঝং ধরে যায়, কারণ টিউবওয়েলের ওইটা লোহা দিয়ে তৈরি। তো তুমি একটু চিন্তা করে দেখো, যে তোমার যে ডিপ টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলের কই রং করো? তুমি বাইরে রং করো। টিউবওয়েলের ভিতরে বা পাইপের মধ্যে কি রং করো? না। কেন? বাইরে কেন রং করতে হয়? কারণ ভাই, বাইরে মরিচা পড়ে, ভিতরে মরিচা পড়ে না। কেন? কারণ ভিতরে থাকে পানি, পানির মধ্যে মরিচা আসবে কোত্থেকে? পানি থেকে মরিচা পড়ে না। তো এই জন্য বাইরের কি বাতাস থাকে, বাইরে তো পানি থাকে না, এই জন্য বাইরে হচ্ছে মরিচা পড়ে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, ফাইন। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। আমরা সক্রিয়তা সিরিজ থেকে অনেকগুলা জিনিস শিখলাম এখানে। কে বেশি সক্রিয়, কে কম সক্রিয়, এগুলাকে কেন অর্নামেন্টস হিসেবে ব্যবহার করে, কেন ল্যাটিন নাম থেকে আসছে, কেন এটার নাম সিলভার, কোনটাকে কিভাবে নিষ্কাশন করতে হয়, এবং কে কার কাছ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। ওকে, এবং আরেকটা জিনিস, জারণ বিভব আর বিজারণ ক্ষমতা আসলে সেম জিনিস। ঠিক আছে, এই জিনিসগুলা। তাহলে আমরা মোটামুটি সক্রিয়তা সিরিজ সম্পর্কে এর থেকে বেশি একটা ওয়ার্ডও তোমার জানা লাগবে না। ওকে, এবং মনে রাখবা যে আমাদের গ্যালভানিক কোষে মানে গ্যালভানিক সেলে যার সক্রিয়তা বেশি সেটা অ্যানোড, যার সক্রিয়তা কম সেটা হবে ক্যাথোড। এটা একটু আমরা লিখে রাখতে পারি। গ্যালভানিক কোষেও এই সক্রিয়তা সিরিজের কাজ আছে। গ্যালভানিক কোষ কোনটা? ওই যে যেটাতে বাতি বাতি জ্বলে। ওকে, ওটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষে কি হয় ভাইয়ারা? গ্যালভানিক কোষে হ্যাঁ, কোষের ক্ষেত্রে যার যার সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা, অথবা আমরা বলতে পারি যার জারণ বিভব। সক্রিয়তা বেশি মানে কি? সক্রিয়তার জারণ বিভব কি কথা? সেম কথা, রাইট? যেমন সক্রিয়তা কমে, জারণ বিভব কমে, তো একই কথা। তাহলে যার সক্রিয়তা বা জারণ বিভব বেশি বেশি সেটা হবে তোমার অ্যানোড। ওকে, আর যার সক্রিয়তা বা জারণ বিভব কম, যদি কম হয়, যেটা কম হবে সে হবে ক্যাথোড। গ্যালভানিক সেলের ক্ষেত্রে ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। গ্যালভানিক কোষের ক্ষেত্রে যার সক্রিয়তা বা জারণ বিভব বেশি সেটা হবে অ্যানোড, যার সক্রিয়তা বা জারণ বিভব কম সেটা হবে ক্যাথোড। এটা অলরেডি তোমাদের পড়াইছি। ওকে, ফাইন।
এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি এগুলো একটু মনে থাকবে আমাদের। এবং তোমাদেরকে এইখানে ভাই আরেকটা কোশ্চেন দিব, এটা তোমরা অ্যান্সার দিবা। তোমরা বলবা যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। ওকে, সো এখানে দেওয়া আছে ই নট অফ এ থেকে এ প্লাস, এইটার মান দেওয়া আছে তোমার মনে করো 0.8 ভোল্ট। আর ই নট অফ এখানে দেওয়া আছে বি থেকে বি প্লাস, এটার মান দেওয়া আছে 0.5 ভোল্ট। আমার কোশ্চেন হচ্ছে, যদি আমি এই দুইটাকে একসাথে মিলাই একটা কোষ বানাই, তাহলে অ্যানোড কে হবে ক্যাথোড কে হবে? এই দুইটার মধ্যে অ্যানোড কে হবে ক্যাথোড কে হবে? এ আর বি এর মধ্যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে? বলো, এটা কোশ্চেন, তোমাদের কাছে কোশ্চেন, তোমরা এটা অ্যান্সার দাও। ভাই এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে? ওকে, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে বলো। এ অ্যানোড, গুড গুড কৌশিক, থ্যাংক ইউ। এ হচ্ছে অ্যানোড হবে, রাইট। কেন এ অ্যানোড হবে? কারণ এটা জারণ বিভবের মান বেশি, এ প্লাস অ্যানোড। যার বিভবের মান বেশি, যেমন এটা 0.8 ভোল্ট, এটা 0.5 ভোল্ট, হ্যাঁ, তাহলে এ অ্যানোড, গুড। এ হবে অ্যানোড আর বি হবে আমাদের ক্যাথোড। এই যে বুঝে গেছিস তোরা, এই যে সুন্দর, চমৎকার, ফাইন, ঠিক আছে ভাইয়ারা, থাকুক এটা। হ্যাঁ নেই, এখন খেয়াল করো তাইলে এবার। এখন কথা হচ্ছে, এটা তো ধাতুর সক্রিয়তা থিওরি আমরা দেখলাম। ধাতুর সক্রিয়তা থিওরিতে আমরা কি দেখলাম? বাম থেকে ডানে গেলে আমাদের সক্রিয়তা সক্রিয়তা কমে। তারপর আমরা কি দেখলাম, অথবা আমাদের কি কমে? জারণ বিভব কমে, জারণ বিভব কমে। অথবা আমরা কি পড়ছি বলতো ভাইয়ারা? জারণ বিভব কমে অথবা হচ্ছে বিজারণ ক্ষমতা কমে, বিজারণ ক্ষমতা কমে। ঠিক আছে, একই কথা, এগুলা কোনো সমস্যা নেই, বাম থেকে ডানে গেলেই কাহিনী হয়। হ্যাঁ, তো এটা গেল ধাতুর সক্রিয়তা সিরিজ। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। কারণ ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা কি? বা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা হচ্ছে ধাতুর উল্টা, ধাতুর উল্টা। ওকে, এখন ধাতুর উল্টা বলতে আসলে কি বোঝাচ্ছে? মানে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ হচ্ছে আমাদের কি? ধাতুর সক্রিয়তা সিরিজের উল্টা। এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া এই পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি সক্রিয়, বলো পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি সক্রিয়? বা আমরা দেখতেই পাচ্ছি আমাদের পটাশিয়াম বেশি সক্রিয়, পটাশিয়াম বেশি সক্রিয়, রাইট। কিন্তু তোমাকে যদি বলা হয় পটাশিয়াম প্লাস আর এইচ প্লাসের মধ্যে কে বেশি সক্রিয়, পটাশিয়াম প্লাস আর এইচ প্লাসের মধ্যে, এইবার কি এরা ধাতু আকারে আছে না ক্যাটায়ন আকারে আছে? বা ক্যাটায়ন আকারে আছে। যখনই ক্যাটায়ন হয়ে যাবে তখন কি হবে? ধাতুর উল্টা হবে, ধাতুর উল্টা। তাহলে কে বেশি সক্রিয়? এইচ প্লাস বেশি সক্রিয়, এইচ প্লাস বেশি সক্রিয়। ঠিক আছে, তাহলে দেখো, খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে এই যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা কি, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা হচ্ছে ধাতুর কমপ্লিটলি উল্টা। ধাতু হিসেবে যেটা হবে ক্যাটায়ন হিসেবে তার উল্টাটা হবে। ভাইয়া তুমি আমাকে এখান থেকে এবার তোমরা আমাকে বলবা যে যে ভাইয়া সোডিয়াম বেশি সক্রিয় নাকি সিলভার বেশি সক্রিয়, কে বেশি সক্রিয়? সোডিয়াম আর সিলভারের মধ্যে কে বেশি সক্রিয়? ভাই আনডাউটেডলি সোডিয়াম। এই হলো সোডিয়াম, এই হলো সিলভার, কে বেশি সক্রিয়? ভাই সোডিয়াম বেশি সক্রিয়, আনডাউটেডলি সোডিয়াম বেশি সক্রিয়। বাট তোমাকে যদি বলা হয় ভাইয়া সোডিয়াম প্লাস আর সিলভার প্লাসের মধ্যে কে বেশি সক্রিয়, এখন তো ক্যাটায়ন, ক্যাটায়ন কি ধাতুর কমপ্লিটলি উল্টা, তাহলে কি হবে ভাইয়া? সিলভার প্লাস বেশি সক্রিয়, মানে ধাতুর উল্টা। তাহলে দেখো, ধাতু হিসেবে যেটা হবে ক্যাটায়ন হিসেবে তার ঠিক তার উল্টাটা হবে। ওকে, একদম উল্টাটা হবে। ক্লিয়ার? এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন ধরো তোমাকে আমি একটা কোশ্চেন করলাম, ওকে, এটা মুছে দিই, এটা আশা করি এটা কনসেপ্ট বুঝছো, এটা লেখার কিছু নাই। এখন তোমার আমি একটা কোশ্চেন করলাম, কোশ্চেনটা হচ্ছে এরকম যে নিচের নিচের কোন আয়নটি কোন আয়নটি সবার আগে সবার আগে আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হবে? নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? এটা অ্যান্সার তোমরা দিবা। এ এ সোডিয়াম প্লাস, বি জিঙ্ক 2 প্লাস, সি অ্যালুমিনিয়াম 3 প্লাস, ডি কপার 2 প্লাস। বলো, এগুলোর মধ্যে কোনটা সবার আগে চার্জ মুক্ত হবে? মানে অর্থাৎ কোনটি সবার আগে চার্জ মুক্ত হবে, কথাটার মানে হচ্ছে কোনটা বেশি সক্রিয়, কোনটা সবার আগে বিক্রিয়া করবে, এগুলোর মধ্যে কোনটা সবার আগে বিক্রিয়া করবে? এটা হচ্ছে কোশ্চেন, অ্যান্সার দাও। বলো, এগুলোর মধ্যে কোনটা সবার আগে বিক্রিয়া করবে? নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? নিচের কোন আয়নটি
সবার আগে চার্জ মুক্ত হবে? এগুলোর মধ্যে কোনটা সবার আগে চার্জ মুক্ত হবে? দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? অ্যান্সার কি? কপার 2+, অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, ওকে, ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছে কপার 2+। গুড, ম্যাক্সিমাম অ্যান্সার আসতেছে কি আমাদের কপার 2+। ভেরি গুড, ভেরি গুড গাইজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে কোনটা সবার আগে চার্জ মুক্ত হবে? সোডিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর হচ্ছে কপার 2+। কোনটা সবার আগে চার্জ মুক্ত হবে? কপার 2+। কারণ এই চারটার মধ্যে দেখো, দেখো তুমি চিন্তা করো, আমি কি বলছি, ধাতু হিসেবে যা হবে ক্যাটন হিসেবে তার উল্টাটা হবে। তার মানে ধাতু হিসেবে চিন্তা করবা এগুলা এর মধ্যে কোনটা সবচেয়ে কম সক্রিয়? এগুলোর মধ্যে সবথেকে কম সক্রিয় কে ধাতু হিসাবে? কপার। তাহলে এখন কি আকারে আছে? এগুলা ক্যাটায়ন আকারে আছে। তাহলে ক্যাটায়ন আকারে কি হবে? ধাতুর উল্টা। তাহলে ধাতুর উল্টা, তাহলে উল্টা উল্টা হবে, উল্টা হবে কি? যেটা কম সক্রিয় সেটা হবে বেশি সক্রিয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এটা হলো আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ। এবার আসো আমরা দেখবো আমাদের অ্যানায়নের, মানে একটা হলো ধাতুর সক্রিয়তা সিরিজ, একটা হচ্ছে আমাদের ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। এবার আমরা দেখবো আমাদের অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এখন অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা কি? এটা হচ্ছে নাসায় কোলা ব্যাং আজ হাসে। নাসায় কোলা ব্যাং আজ হাসে, নাসা তো বুঝোই, নাসা, নাসায় কোলা ব্যাং আজ হাসে, নাসা। এখন নাতে কি ভাই? নাতে হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন। নাতে কি? নাতে হচ্ছে নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন। সাথে কি? সাথে হচ্ছে আমাদের সালফেট আয়ন, SO4 2-। কোলা মানে ক্লোরাইড, ব্যাং মানে ব্রোমাইড, আজ মানে আয়োডাইড, আর হাসে মানে হাইড্রোক্সিল, হাসে মানে হাইড্রোক্সিল। ওকে, তাহলে দেখো নাসায় না দিয়ে হচ্ছে নাইট্রেট আয়ন, সাই সাই মানে হচ্ছে সালফেট আয়ন, কোলা মানে হচ্ছে ক্লোরাইড আয়ন, ব্যাং মানে হচ্ছে ব্রোমাইড আয়ন, আজ মানে আয়োডাইড, হাসে মানে হাইড্রোক্সিল, হাসে মানে হাইড্রোক্সিল। এবং কি বলছি, অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা কি? বাম থেকে ডান দিকে গেলে, এই বাম থেকে ডান দিকে গেলে সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা, সক্রিয়তা কি বাড়ে। এতক্ষণ কি হয়েছে? বাম থেকে ডান দিকে গেলে সক্রিয়তা কমে, রাইট? আর এটা কি? সক্রিয়তা বাড়ে। তার মানে এই যে হাইড্রোক্সিল আছে, এই হাইড্রোক্সিল হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। এটা কি? সব থেকে, সব থেকে বেশি, বেশি সক্রিয়। এটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। ওকে, আর নাইট্রেট কি? নাইট্রেট হচ্ছে সব থেকে কম, সব থেকে কম। ওকে, সব থেকে কম, নাইট্রেট হচ্ছে সব থেকে কম, আর হাইড্রোক্সিল হচ্ছে সব থেকে বেশি। ওকে, সব থেকে বেশি। ক্লিয়ার? এটার জন্য মনে থাকে, এটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়, এটা হচ্ছে সব থেকে কম সক্রিয়, উল্টা আর কি। এটা বাম থেকে ডানে গেলে সক্রিয়তা বাড়ে, তা হাইড্রোক্সিল সব থেকে বেশি সক্রিয়। এখন তোমার বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, বোর্ড পরীক্ষার কোশ্চেনটা আমরা একটু লিখে রাখি। কি কোশ্চেন? নিচের, নিচের কোন আয়নটি, কোন আয়নটি সবার আগে, আগে চার্জ মুক্ত হবে? চার্জ মুক্ত হবে, নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? ওকে, আরেকটা কোশ্চেন আমাদের, 2 নম্বর কোশ্চেন, এগুলো আমাদের পরীক্ষাতে আসছে বিগত বছরে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের এখানে, মনে করো নাইট্রেট আয়ন NO3-, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবা। 2 নম্বর অপশন হচ্ছে আমাদের এখানে মনে করো সালফেট আয়ন SO4 2-। 3 নম্বর অপশন হচ্ছে আমার এখানে ক্লোরাইড আয়ন, এবং 4 নম্বর অপশন, D-নম্বর অপশন হচ্ছে আমার এখানে হাইড্রোক্সিল আয়ন। বলো তো নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? নিচের কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে? এই যে এই 4টার মধ্যে অ্যান্সার দাও। হাইড্রোক্সিল, গুড। কৌশিক, থ্যাংক ইউ। হাইড্রোক্সিল। এই যে নুহা বলছে নাইট্রেট আয়ন, নুহা পিটা বধুরা একদম। নুহা বলছে নাকি নাইট্রেট আয়ন, মাইর খাবি। নাইট্রেট কি সব থেকে কোনটা বেশি সক্রিয় বল? এগুলোর মধ্যে কে সবার আগে চার্জ মুক্ত হয়? যে বেশি সক্রিয়। যেমন এগুলা কি ক্যাটায়ন, তাহলে যেই ক্যাটায়নটার সক্রিয়তা বেশি সে সবার আগে চার্জ মুক্ত হবে। কোন ক্যাটায়নের সক্রিয়তা বেশি? ভাই এই যে কপার 2+-এর। কারণ দেখো ধাতু হিসাবে কপার সব থেকে কম সক্রিয়, ধাতু হিসাবে। বাট এগুলা কি ধাতু না ক্যাটায়ন? ক্যাটায়ন হিসেবে। তো ক্যাটায়ন হিসেবে কে বেশি সক্রিয়? ভাইয়া ক্যাটায়ন হিসেবে কি হবে? যেটা চার্জ মানে যেটা কম সক্রিয় ধাতু হিসেবে কম, সেটা ক্যাটায়ন হিসেবে বেশি। তো ধাতু হিসেবে কপার হচ্ছে সব থেকে কম সক্রিয় এইগুলোর মধ্যে। তাহলে ক্যাটায়ন হিসেবে কি উল্টা, তাহলে কপার হবে বেশি সক্রিয়। যেটা বেশি সক্রিয় সেটা আগে চার্জ মুক্ত হয়। তাহলে এখানে কোনটা সব থেকে বেশি সক্রিয়? হাইড্রোক্সিল। যেটা সব থেকে বেশি সক্রিয় সেটা সবার আগে চার্জ মুক্ত হবে। ওকে, তাহলে হাইড্রোক্সিল সবার আগে চার্জ মুক্ত হবে। ক্লিয়ার ভাইয়ারা? হাইড্রোক্সিল সবার আগে চার্জ মুক্ত হবে। জোস, অস্থির,
অস্থির পোলাপান, সব অস্থির। গুড, এইটুক তো আশা করি তোরা বুঝতে পারছিস, রাইট? আচ্ছা, যদি এইটুক বুঝে যাস তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নাই, আমরা অনেক কিছু শিখে গেছি। ফাইন। এখন আমরা শিখবো তড়িৎ বিশ্লেষণ। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম, যা পড়ছি এগুলোর এখন তো একটু অ্যাপ্লিকেশন দেখবো। খুব বেশি বড় ক্লাস হবে না, খুবই ছোট ক্লাস। আজকের ক্লাসটা আর অল্প কিছুক্ষণ হবে, তারপরে ক্লাসটা শেষ, ঠিক আছে? তো প্যারা নিও না তোমরা, ক্লাস খুব তাড়াতাড়ি ভাইয়া শেষ করে দিব, কিন্তু কিছু কনসেপ্ট শিখো। কনসেপ্টটা কি আগে? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে তড়িৎ বিশ্লেষণ থেকে। তো প্রথমেই বলতে, নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝায়? দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় যে আমার আমার গলিত গলিত বলতে বোঝায় ওই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনো পানি নাই, সোডিয়াম ক্লোরাইডটা গলিত অবস্থায় আছে। আমরা তো জানি সোডিয়াম ক্লোরাইড লবণ, শক্ত অবস্থায় আছে। আমরা অনেক তাপ দিলে সোডিয়াম ক্লোরাইডটা গলে যাবে, গলে লিকুইড হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে লিকুইড সোডিয়াম ক্লোরাইড আছে, গলিত সোডিয়াম ক্লোরাইড। একটা হচ্ছে অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড। অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড মানে কি? অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে জল, মানে এখানে পানি আছে, বাট এটাতে পানি নাই, এটাতে জাস্ট সিম্পলি সোডিয়াম ক্লোরাইডই আছে, বাট সেটা গলা অবস্থায় আছে, গলিত অবস্থায় আছে, অর্থাৎ লিকুইড অবস্থায় আছে। ওকে, তার মানে আমার এই পাত্রের মধ্যে কে আছে? পাত্রের মধ্যে আমাদের শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড আছে, অর্থাৎ সোডিয়াম আয়ন আছে আর আমাদের ক্লোরাইড আয়ন আছে পাত্রের মধ্যে। ওকে, এবার দেখো এই যে দণ্ড দুইটা আছে, তড়িৎদ্বার দুইটা, কোনটা প্লাস কোনটা মাইনাস আমি এখনো বলতে পারতেছি না। কখন বলতে পারবো? বা যখন ব্যাটারির সাথে কানেক্ট করবো। ব্যাটারির সাথে কানেক্ট করার পর দেখলাম এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত। যেহেতু এটা ব্যাটারির পজিটিভ, তার মানে আমাদের এই তড়িৎদ্বারটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, আর এই তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার। ওকে, এবং পাত্রের মধ্যে আমাদের কে আছে বলতো ভাইয়া? পাত্রের মধ্যে আছে আমাদের সোডিয়াম আয়ন, আর পাত্রের মধ্যে আছে আমাদের ক্লোরাইড আয়ন। তাহলে এখন তোমরাই জানো, তোমরাই বলো কি হবে? বা পজিটিভটা কোন দিকে যাবে? বা পজিটিভ যাবে নেগেটিভের কাছে, নেগেটিভের কাছে যাবে। আর নেগেটিভ যাবে কার কাছে? পজিটিভের কাছে। এবং তোমরা জানো ক্যাটায়ন যার দিকে যায় সেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন যার দিকে যায় সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। আর অ্যানায়ন যার দিকে যায় সেটাকে আমরা কি বলি? অ্যানোড। এটা মোটামুটি আমরা সবাই এখন বুঝে গিয়েছি, এটাকে আমরা বলবো অ্যানোড। আচ্ছা, ক্যাথোডে কোন বিক্রিয়া হয়, অ্যানোডে কোন বিক্রিয়া হয় সবাই জানি। বলেন, অ্যানোডে কোন বিক্রিয়া হয়? অ্যানোডে হয় জারণ। ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? ক্যাথোডে হয় বিজারণ, রাইট? এগুলো আপনারা সবাই জানেন। তাহলে বলেন, এখানে সোডিয়াম প্লাস এখানে গিয়ে কি করবে? এই সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাস এখানে এসে একটি ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম প্লাস এখানে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম সোডিয়াম ধাতুতে পরিণত হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর মনে রাখবেন, যখনই ধাতুতে পরিণত হবে ধাতুটা তড়িৎদ্বারের গায়ে আটকায় যাবে, আর যখনই গ্যাসে পরিণত হবে গ্যাসটা সুন্দর মতো করে বাইর হয়ে যাবে। গ্যাস তৈরি হইলে বাইর হয়ে যাবে, আর ধাতু তৈরি হইলে আটকায় যাবে, এটা মনে রাখবা। তড়িৎ বিশ্লেষণের সময় যদি ধাতু তৈরি হয় সেটা তড়িৎদ্বারের গায়ে আটকায় যায়, আর যদি গ্যাস তৈরি হয় সেটা বাইর হয়ে যায়। তাহলে দেখো এখানে কি হবে? ক্লোরিন যাবে, এখানে ক্লোরিন, ক্লোরিন যাবে। ক্লোরিনকে কি করে? ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্লোরিন, ক্লোরিন গ্যাসে পরিণত হয়, Cl2। তাহলে দেখো তো, একটা ক্লোরিন পরমাণু আছে, তাহলে এখানে হাফ অণু Cl2, সমতা করে নিলাম আর কি, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোডে এই বিক্রিয়াটা হবে, ক্যাথোডে এই বিক্রিয়াটা হবে। তো তাহলে তোমাকে যদি বলে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। অ্যানোডে কি উৎপন্ন হয়? ক্লোরিন উৎপন্ন হয়। এগুলো 19 থাকতেও পড়ছো, এটা সব থেকে সহজটা। চলো আমরা তারপরেরটাতে যাই। তারপরেরটাতে কি বলছে? গলিত লেড নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ, গলিত লেড নাইট্রেট। আচ্ছা, তার মানে এখানে আমাদের এটা আমাদের ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে যেহেতু এটা পজিটিভ, তাহলে এই তড়িৎদ্বারটা পজিটিভ, এই তড়িৎদ্বারটা আমাদের নেগেটিভ। যেহেতু এই তড়িৎদ্বারটা আমাদের পজিটিভ তড়িৎদ্বার, আর তড়িৎ বিশ্লেষণ কোষে পজিটিভ তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড, নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। আশা করি এগুলো আর বলতে হবে না আমার এখন। অ্যানোডে কোন বিক্রিয়া হয়? অক্সিডেশন। ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? রিডাকশন। ওকে, আচ্ছা ফাইন। কে আছে? গলিত লেড নাইট্রেট। তো গলিত লেড নাইট্রেট মানে কি কি আছে আমাদের এখানে বলো তো ভাইয়ারা? আমাদের এখানে আছে হচ্ছে লেড, লেড নাইট্রেট। আচ্ছা, এটা অন্য কালার দিই, লেড নাইট্রেট। ওকে, ধরো আমাদের এখানে আছে লেড নাইট্রেট। তাহলে কি লেড নাইট্রেট মানে কি? পিবি, পিবি। তারপরে কি আছে বলো তো? পিবি, পিবি কি? NO3 2, এটাই তো লেড নাইট্রেট, তাই না? তো মানে কি কি আয়ন আছে আমাদের এই জায়গায়? আমি যদি এটা একটু ভেঙে লিখবো, যেহেতু এটা আয়নে পরিণত হয়ে গেছে, তাহলে আমাদের এখানে আছে লেড আয়ন। লেড আয়ন মানে হচ্ছে লেড 2+, আর আছে নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন মানে কি বলতো?
NO3 মাইনাস, এটা হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন। তার মানে আমাদের এখানে এই দুইটা আয়ন আছে, একটা লেড আয়ন আছে, একটা নাইট্রেট আয়ন আছে। এন্ড লেড কি পজিটিভ, তো পজিটিভ কোন দিকে যায়, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যায়, এটা আমাদের নেগেটিভ তড়িৎদ্বার, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বার। তাহলে লেড কি করবে, লেড আমাদের এই ক্যাথোডের দিকে যাবে, এইদিকে যাবে, গিয়ে গিয়ে ক্যাথোডের দিকে গিয়ে লেড কি করবে, লেড সুন্দর মতো করে ইলেকট্রন গ্রহণ করবে। এই লেড 2+, দুইটা ইলেকট্রন খাবে, খেয়ে কিসে পরিণত হবে, লেড ধাতুতে পরিণত হবে, লেড ধাতুতে পরিণত হবে। ক্লিয়ার? আর দেখো যে নাইট্রেট, নাইট্রেট কি করবে, নাইট্রেট এদিকে যাবে, গিয়ে নাইট্রেটের কাজ কি, ইলেকট্রন ছাইরা দেওয়া। তাহলে নাইট্রেট কি করবে ভাইয়া, ইলেকট্রন ছাড়বে, নাইট্রেট ইলেকট্রন ছেড়ে দিবে। এই নাইট্রেট আয়ন ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছাড়া কিসে পরিণত হয়, বা নাইট্রেট আয়ন ইলেকট্রন ছেড়ে আমাদের এখানে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর তৈরি করে হচ্ছে হাফ অক্সিজেন, হাফ অক্সিজেন। ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করে। নাইট্রেট NO3 আছে, দেখো NO3 মাইনাস, তাহলে এ কি করবে, ইলেকট্রন ত্যাগ করে এ হচ্ছে NO2 তে পরিণত হয়। তাহলে দেখো তো এখানে ছিল 3টা অক্সিজেন, আর এখানে আছে NO2, মানে 2টা অক্সিজেন, তাহলে কি আরো একটা অক্সিজেন বাকি আছে, তো সেটা কি আমরা লিখি হচ্ছে আরেকটা অক্সিজেন সামনে হাফ দিয়ে দিই, হাফ অন অক্সিজেন। এই ক্লিয়ার? তাহলে এই জিনিসটা উৎপন্ন করবে। দেখো এগুলা কি, এগুলো তো গ্যাস, যেহেতু এগুলা গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইডও একটা গ্যাস, অক্সিজেনও গ্যাস, তাহলে এটা কি করবে, উইরা চলে যাবে। বাট এইটা কি, লেড, লেড একটা কি ধাতু, ধাতু হলে কি করে, আটকায় থাকে, ধাতু হলে কি করে, আটকায় থাকে, তাহলে ক্যাথোডে আটকায় থাকবে। ধাতু ধাতু উৎপন্ন হলে আটকায় থাকবে, আর গ্যাস উৎপন্ন হলে বের হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি, গলিত লেড নাইট্রেট। তো তোমাকে পরীক্ষা আসতে পারে যে গলিত লেড নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়, এই ধরনের জিনিস তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে গাইস, এন্ড দেন দ্যাটস ইট। আমরা তারপরটাতে যদি যাই, তো কি বলছে দেখো তো, এবার বলছে পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশনের তড়িৎ বিশ্লেষণ। পটাশিয়াম নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন, একটু খেয়াল করো, এবার বলে দিতে অ্যাকুয়াস সলিউশন। এখন এই অ্যাকুয়াস সলিউশন বলতে আসলে আমাদের কি বোঝায়, তুমি একটু যদি খেয়াল করে দেখো, এখানে কি আছে, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট মানে কি, পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে K+, আর নাইট্রেট মানে কি NO3 মাইনাস, NO3 মাইনাস, পটাশিয়াম নাইট্রেট হচ্ছে এইটা। কিন্তু এটা কি সলিউশন, অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস মানে কি, এখানে পানি আছে, তাহলে পানি নিজে কেমনে থাকে, পানি কিভাবে থাকে আমরা সবাই জানি, পানি কিভাবে থাকে, H+ আর OH মাইনাস। যখনই তোমাকে বলবে অ্যাকুয়াস সলিউশন, ভাইয়া অ্যাকুয়াস সলিউশন বললে আমি এটাকে একটু এটা ব্রাইট কালার দিই, K+ NO3 মাইনাস। ওকে ভাই, খেয়াল করো তুমি, পটাশিয়াম নাইট্রেট অ্যাকুয়াস, অ্যাকুয়াস বললে এখানে H+ আর OH মাইনাস যে আছে এটাকে আমাদের হিসাবে নিতে হবে, এটাকে আমাদের হিসাবে নিতে হবে। তাহলে এখন ব্যাটারি বড় দাগকে আমরা বলবো পজিটিভ, ছোট দাগকে আমরা বলবো নেগেটিভ। তাহলে এটা আমাদের পজিটিভ তড়িৎদ্বার, এটা আমাদের নেগেটিভ তড়িৎদ্বার। পজিটিভ তড়িৎদ্বারটাকে আমরা বলি অ্যানোড, আর নেগেটিভ তড়িৎদ্বারটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। অ্যানোডে কি বিক্রিয়া হয় আমরা সবাই জানি, অ্যানোডে কোন কোন বিক্রিয়া হয়, অক্সিডেশন, ক্যাথোডে কোন বিক্রিয়া হয়, রিডাকশন। ওকে, এখন তোমরা এবার বলো আমাকে, ভাইয়া আমার ক্যাথোড তো নেগেটিভ, ক্যাথোড তো নেগেটিভ, তাহলে এই নেগেটিভের কাছে কে যাবে, নেগেটিভের কাছে কে যাবে, পজিটিভ যাবে। কিন্তু তুমি দেখো তো আমার এখানে কয়টা পজিটিভ আছে, বা আমার এখানে 2টা পজিটিভ আছে, H+ ও পজিটিভ, K+ ও পজিটিভ, 2টা পজিটিভ আছে, তাহলে ব্যাস যাবে কোনটা, ভাইয়া দেখো তুমি খেয়াল করো, আমার এখানে H+ এবং K+ আছে, তো 2টা ক্যাটায়ন আছে, তাহলে আমার কথা হচ্ছে কোন ক্যাটায়নটা যাবে, এখানে আমার কোন ক্যাটায়নটা যাবে, কোন ক্যাটায়নটা যাবে, এটা হচ্ছে আমার কোশ্চেন, কোন ক্যাটায়নটা যাবে। ভাইয়া একটু লক্ষ্য করো, H+ এবং K+ এর মধ্যে কে বেশি সক্রিয়, ভাই আমরা সবাই জানি পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে পটাশিয়াম বেশি সক্রিয়। বাট যখনই তোমাকে বলবে পটাশিয়াম প্লাস আর H+, এই দুটার মধ্যে কে বেশি সক্রিয়, বা ক্যাটায়ন হয়ে গেলে কি পুরো ধাতুর উল্টা, তাহলে H+ বেশি সক্রিয়, রাইট? তাহলে আমার এখানে কে যাবে, ভাই আমার এই ক্যাথোডের দিকে এবার H+ দেবে। দেখো আমার এখানে কিন্তু 2টা ক্যাটায়ন আছে, তো 2টা ক্যাটায়ন থাকার কারণে এখানে H+ যাচ্ছে, তাহলে এই H+ গিয়ে কি করে, ভাই ইলেকট্রন গ্রহণ করে, H+ গিয়ে কি করে, ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে H+ কিসে পরিণত হয় বলো তো ভাইয়ারা, H+ কিসে পরিণত হবে, হাইড্রোজেনে পরিণত হবে, H2 তে পরিণত হবে, H2 তে পরিণত হবে। কি বোঝা গেছে কিনা? আচ্ছা, তো এবার তোমরা চলে যাও, যেমন একটু খেয়াল করো, এবার এই দুইটার মধ্যে আমি এরপরে আগেরটাতে যাচ্ছি, এই দুইটার মধ্যে বলো হাইড্রোক্সিল আর নাইট্রেটের মধ্যে কে বেশি সক্রিয়, হাইড্রোক্সিল আর নাইট্রেটের মধ্যে কে বেশি সক্রিয় তোমরাই বলো। 2টা অ্যানায়ন আছে, এই 2টা অ্যানায়নের মধ্যে কে বেশি সক্রিয়, একটু আগে পড়াইছি নাসাই কোলাবেন আজ হাসে, রাইট? অর্থাৎ হাইড্রোক্সিল সবচেয়ে বেশি সক্রিয়।
তাহলে এই দুটোর মধ্যে সবার আগে কে যাবে? বা হাইড্রোক্সিল যাবে, হাইড্রোক্সিল যাবে। তাহলে এই হাইড্রোক্সিল গিয়ে কি করে? হাইড্রোক্সিলের কাজ মানে এগুলো কি, এইখানে অ্যানায়ন গিয়ে কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এ কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে। তো একটা বিক্রিয়া ঠাড়া মুখস্থ করে ফেলাবে, এই বিক্রিয়া ঠাড়া মুখস্থ। 4 অণু হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। ঠাড়া মুখস্থ করে ফেলাবে এই বিক্রিয়াটা। কি বলছি? 4 অণু হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। ঠাড়া মুখস্থ করে ফেলাবি। 4 অণু হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। তাহলে বলো তো এই কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 4টা। তাহলে বসের কয়টা ইলেকট্রন খাইতে হবে? 4টা। এরও 4টা খাইতে হবে। তাহলে দেখো তো, একটা S প্লাস একটা ইলেকট্রন খায়, তাহলে কি 4টা S প্লাস 4টা ইলেকট্রন খাবে। খেয়ে কি করবে? 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কি বোঝা গেছে কিনা ভাই? দেখো এখন তোমাকে যখন জলীয় বলে দিবে, জলীয় বলে দিলে তখন কিন্তু তোমার আর কোনো অল্টারনেট ওয়ে নাই। তখন তোমাকে এই জলের যে আয়নগুলো আছে, এই আয়নগুলোকেও তোমার হিসেবে নিতে হবে। তখন এইচ প্লাস আর ওএইচ মাইনাসের মধ্যে কে বেশি সক্রিয়, সরি এইচ প্লাস আর কে প্লাসের মধ্যে এইচ প্লাস, এখানে এইচ প্লাস গেছে। ওএইচ মাইনাস আর নাইট্রেটের মধ্যে কে সক্রিয় হবে? ওএইচ মাইনাস, তাহলে এখানে ওএইচ মাইনাস যাবে। আর ওএইচ মাইনাস গিয়ে কি করে? 4টা ওএইচ মাইনাস 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে? তো আমরা একটু পরে আরো দেখবো। এখন খেয়াল করো, এইখানে সমতা করতে হবে। দেখো তো, লেট কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা। তাহলে এখানে একে কয়টা ইলেকট্রন গ্রহণ ছাড়তে হবে? 2টা। তাহলে একটা নাইট্রেট একটা ইলেকট্রন ছাড়ে। তাহলে আমাদের কি সমতা করার জন্য কি করতে হবে? 2টা নাইট্রেট 2টা ইলেকট্রন ছেড়ে 2 অণু NO2 আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। 1 অণু অক্সিজেন এখানে 1 হয়ে যাবে তখন। ওকে, তো তুমি চাইলে এরকম সমতা করে দিতে পারো। যদি সমতা করে দাও তাহলে বেটার, স্যাররা অনেক খুশি হবে। ঠিক আছে? সমতা করে দিলে স্যাররা অনেক খুশি হবে। ওকে, সো চলো আমরা আরেকটা তড়িৎ বিশ্লেষণ দেখি। ওকে, বুঝলে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, এবং সেটা কিন্তু অ্যাকুয়াস কপার সালফেট, অ্যাকুয়াস কপার সালফেট। এবং এই জায়গায় একটা জিনিস নোট করে রাখতে হবে, বারবার নিষ্ক্রিয় তড়িৎদ্বার কথাটা আসতেছে। কেন নিষ্ক্রিয় তড়িৎদ্বার সেটা আমি তোমাদেরকে বলতেছি। তো দেখো ভাইয়া, কপার সালফেট অ্যাকুয়াস আছে। তো যেহেতু কপার সালফেট অ্যাকুয়াস আছে, তার মানে এইখানে তোমার কি কি আছে? কপার সালফেট অ্যাকুয়াস মানে কি? এই জায়গায় তোমার কি কি আছে তুমি বলো তো ভাইয়া? এখানে কি কি আছে? এখানে তোমার কপার সালফেট তো, রাইট? তাহলে কি আছে? কপার আয়ন আছে, কপার 2+ আর SO4 2- আছে। আবার অ্যাকুয়াস সলিউশন যেহেতু বলছে, তার মানে তোমার এখানে H+ আছে এবং OH- আছে। ওকে, এখন ব্যাটারির এটা কি বড় দাগ, তাহলে এইটা কি পজিটিভ তড়িৎদ্বার, এটা ছোট দাগ, তাহলে এটা কি নেগেটিভ তড়িৎদ্বার। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড, এটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের ক্যাথোড। এগুলো নিয়ে আশা করি কারো আর কোনো প্যারা হওয়ার কথা না। এবং অ্যানোড কনভেনশনালি বাম পাশে থাকে, ক্যাথোড কনভেনশনালি ডান পাশে থাকে, এটাও তোমরা জানো। তো এইটা এখানে হচ্ছে অক্সিডেশন বিক্রিয়া হয়, এই ক্যাথোড হচ্ছে আমাদের রিডাকশন। ওকে, ফাইন। এখন তোমরা আমাকে বলো, ভাই আমার এখানে 2টা ক্যাটায়ন আছে, H+ এবং কপার 2+। কোশ্চেন হচ্ছে কোনটা বেশি সক্রিয় বলো, এটা তোমাদের কাছে কোশ্চেন। H+ এবং কপার 2+ এর মধ্যে কে বেশি সক্রিয়? একটু কমেন্ট করে জানাও তো। H+ আর কপার 2+ এর মধ্যে কে বেশি সক্রিয়? H+ এবং কপার 2+ এর মধ্যে কে বেশি সক্রিয়? সাবাস কৌশিক সরকার, থ্যাংক ইউ। কৌশিক সরকার বলছে H+ বেশি সক্রিয়। ওকে, তারপর এনিওয়ান? সাবিলা ইয়াসমিন কপার 2+ বলছে, গুড। তানহা তাবাসসুম H+। পারিসা পারসা বিনতে কামাল H+। আচ্ছা, ভৈরব বর্মন H+। মিসবা বলছে কপার 2+। ইসরাত জাহান কপার 2+। বুঝলাম না, মারামারি লাগছে তো, সেই কড়া একটা মারামারি লাগছে তো, অস্তিত্ব জোস। আরেকটু দেখতে চাই, আরেকটু মারামারি দেখতে চাই, ভালো লাগে আমার মারামারি দেখতে। মারামারি কর, হ্যাঁ। দেখি কে জিতে। H+ জিতে যাচ্ছে, H+ জিতে যাচ্ছে, দেখি কে জিতে, দেখি। ওকে, সাবাস। আবার কপার জিততেছে, এখন আবার কপার জিতে জিতেছে। যারা H+ এর পক্ষে তোমরা জোর দাবি জানাও না কেন, কপার তো জিতে যাচ্ছে। ওকে, গাধাগুলি কথাকার। দেখ, H+ না কপার 2+, কে বেশি সক্রিয়? ভাইয়া দেখো তো, ধাতু হিসেবে কে সক্রিয়? ধাতু হিসেবে দেখো, ওই যে হাই কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়। তাহলে ধাতু হিসাবে হাইড্রোজেনের পরে হচ্ছে কপার। তাইলে কে বেশি সক্রিয়? বা হাইড্রোজেন বেশি সক্রিয়। তুমি সক্রিয়তা সিরিজটা দেখে আসো, হাইড্রোজেন বেশি সক্রিয়। তাহলে এখন তুমি বলো ভাইয়া, তাহলে ক্যাটায়ন হিসাবে কে বেশি সক্রিয় হবে? যখন ক্যাটায়ন কি হয়, ধাতু হিসেবে যা হবে ক্যাটায়ন হিসেবে তার উল্টা হবে।
তাহলে কে বেশি সক্রিয়? ভাই কপার 2+ বেশি সক্রিয়। তাহলে আপনার এইখানে কে যাবে? এইখানে আপনার কপার 2+ যাবে। কপার 2+ গিয়ে কি করে? ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? কপার ধাতুতে পরিণত হয়। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে। বুঝতে পারছেন আপনি? এখন আপনি মানে বলেন হাইড্রোক্সিল আর সালফেটের মধ্যে কে বেশি সক্রিয়? ভাই দেখেন 2টা অ্যানায়ন আছে, কে বেশি সক্রিয়? হাইড্রোক্সিল বেশি সক্রিয়। তাহলে এই তড়িৎদ্বারের দিকে কে যাবে? হাইড্রোক্সিল যাবে। তাহলে হাইড্রোক্সিলের বিক্রিয়াটা তোমরা সবাই জানো কি? 4টা হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করে? 2 অণু পানি। আর কি তৈরি করে ভাইরা? 1 অণু অক্সিজেন। এখন দেখ, 4টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই বান্দার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 4টা ইলেকট্রন। তাহলে একটা কপার 2টা ইলেকট্রন খায়, তাহলে কয়টা কপার 4টা ইলেকট্রন খাবে? 2টা কপার 2+, 4টা ইলেকট্রন গ্রহণ করে 2 অণু কপার ধাতু তৈরি করে। ওকে, মানে এটা হচ্ছে সমতা করার জন্য। তুমি চাইলে পরে সমতা করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আশা করি তড়িৎ বিশ্লেষণের এই কনসেপ্টটাও তোমরা বুঝতে পারছো, হোপফুলি। ওকে, সো এবার দিস ওয়ান। এখন তোমাকে বলছে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাজাক। বারবার খেয়াল করে দেখো নিষ্ক্রিয় তড়িৎদ্বার ওয়ার্ডটা চলে আসতেছে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কেন? নিষ্ক্রিয় তড়িৎদ্বার এটা নিয়ে কিন্তু খুব ডিটেল আলোচনা আছে। ওকে, বলছে সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ওকে, গাঢ় কি দ্রবণ? জলীয় দ্রবণ। তার মানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে? এখানে সোডিয়াম আয়ন আছে, আর এখানে আমাদের ক্লোরাইড আয়ন আছে, এবং এই জায়গায় আমাদের H+ আছে, আর এই জায়গায় আমাদের OH- আছে। কেন? কারণ জলীয় দ্রবণ বলছে। এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার। তাহলে এই তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের পজিটিভ, এই তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা পজিটিভ হলে এটার নাম হবে কি? অ্যানোড। এটার নাম হবে কি আমাদের? ক্যাথোড, রাইট? অ্যানোডে আমাদের কোন বিক্রিয়া হয়? অক্সিডেশন। ক্যাথোডে আমাদের কোন বিক্রিয়া হয়? রিডাকশন। ওকে, ফাইন। এখন আপনার কথা হচ্ছে ভাইয়া কোথায় কে যাবে? খেয়াল করেন আপনার এখানে কয়টা ক্যাটায়ন আছে? বা আমাদের এখানে 2টা ক্যাটায়ন আছে, সোডিয়াম প্লাস এবং H+। বলেন তো ভাইয়া এই দুজনের মধ্যে কার সক্রিয়তা বেশি? কার সক্রিয়তা বেশি? ভাইয়া অবভিয়াসলি আপনারা সবাই জানেন H+ এর সক্রিয়তা অনেক বেশি, খালি বেশি না, অনেক বেশি। তাহলে H+ কি সক্রিয়তা বেশি? তাহলে H+ এর সক্রিয়তা বেশি হওয়ার কারণে কি হবে? H+ যাবে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা। তাহলে এখানে কি হবে? হাফ। বুঝে আসতো? এইবার তোমরা আমাকে বলো হাইড্রোক্সিল আর ক্লোরিনের মধ্যে, ক্লোরাইডের মধ্যে কার সক্রিয়তা বেশি? হাইড্রোক্সিল আর ক্লোরাইডের মধ্যে কার সক্রিয়তা বেশি? আমরা সবাই জানি কার সক্রিয়তা বেশি। আমার হাইড্রোক্সিলের সক্রিয়তা বেশি। তাহলে এখানে কে যাবে ভাইয়া বলো তো? কে যাবে? হাইড্রোক্সিল যাবে, রাইট? কিন্তু আসলে এই জায়গায় হাইড্রোক্সিল যায় না, এই জায়গায় যায় হচ্ছে ক্লোরাইড। এখানে ক্লোরাইড যায়, ক্লোরাইড গিয়ে কি করে? ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তাহলে দেখো একটা ক্লোরিন পরমাণু আছে, তাহলে কি করতে হবে? এখানে হাফ দিয়ে দিতে হবে। সমত হয়ে গেল। ওকে, ফাইন। এবার আয়, কথা হচ্ছে কেন? কেন ভাইয়া? ভাই এই দুইটার মধ্যে হাইড্রোজেন কেন গেছে? কারণ এটা সক্রিয়তা বেশি। তাহলে এই দুইটার মধ্যে কে যাবে? ভাই যার সক্রিয়তা বেশি সে যাবে। তো সক্রিয়তা কার বেশি? হাইড্রোক্সিলের। তাহলে হাইড্রোক্সিল যাবে। কিন্তু যখন হাইড্রোক্সিল যায় না, যায় কে? ক্লোরাইড আয়ন। কেন? কেন ক্লোরাইড আয়ন? কারণ একটাই, এখানে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বলছে। এই যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এটার আরেকটা নাম আছে। নাম কি জানো? এটার আরেকটা নাম হচ্ছে ব্রাইন। এটাকে বলা হয় ব্রাইন। এই সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন গাঢ়, এটা যদি গাঢ় অ্যাকুয়াস সলিউশন হয় তাহলে এই জিনিসটারই নাম হচ্ছে ব্রাইন। ব্রাইন ব্রাইন মানে কি জানো? এখানে অনেক বেশি সোডিয়াম ক্লোরাইড আছে, মানে এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা অনেক বেশি। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি, অর্থাৎ এখানে বেশি পরিমাণে ক্লোরাইড আয়ন আছে। বেশি পরিমাণে ক্লোরাইড আয়ন থাকার কারণে, এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সে হাইড্রোক্সিলকে যাইতে না দিয়ে নিজে এখানে চলে যায়। এখন এবার কোশ্চেনটা হচ্ছে, তোমরা আমাকে একটু জিনিসটা কনসেপ্টটা বোঝার ট্রাই করো। শোনো, সবার আগে আমরা সক্রিয়তা দেখব, তারপর হচ্ছে আমরা ঘনমাত্রার কনসেপ্টটাতে দেখব। তুমি দেখো তো এই দুজনের মধ্যে কে বেশি সক্রিয়? বা হাইড্রোক্সিল বেশি সক্রিয়। হাইড্রোক্সিল বেশি সক্রিয়। ঘনমাত্রা কার বেশি? ক্লোরাইডের। কেন? কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড জিনিসটা কি? গাঢ়। সোডিয়াম ক্লোরাইড জিনিসটা গাঢ় আছে, মানে অনেক বেশি পরিমাণে আছে। তাহলে ঘনমাত্রা কার বেশি? ক্লোরাইড আয়নের বেশি। তাহলে দেখো সক্রিয়তা এটার বেশি, কিন্তু ঘনমাত্রা এটার বেশি। তো ঘনমাত্রা এটা বেশি হওয়ার কারণে এ এই ওয়েজকে হারাইতে পারছে, যে ভাই আমার ঘনমাত্রা অনেক বেশি আছে, তুই থাম, তোর সক্রিয়তা বেশি আমি বুঝছি, কিন্তু আমার যেহেতু ঘনমাত্রা বেশি, তুই থাম, আমি যাব। ঠিক আছে, ও নিজে চলে যায়। কিন্তু কথা হচ্ছে ভাইয়া H+ আর সোডিয়াম প্লাসের মধ্যে, H+ আর সোডিয়াম প্লাসের মধ্যে
কার সক্রিয়তা বেশি? H প্লাসের সক্রিয়তা বেশি। ঘনমাত্রা কার বেশি? সোডিয়াম প্লাসের বেশি। তাইলে কেন H প্লাস গেল সোডিয়াম প্লাস গেল না? ঘনমাত্রা তো সোডিয়াম প্লাসের বেশি, তাহলে তো সোডিয়াম প্লাসে যাওয়ার কথা, তাই না? তাহলে তো সোডিয়াম প্লাসে যাওয়ার কথা, কিন্তু সোডিয়াম কেন হাইড্রোজেনকে হারাইতে পারে না? তো কেন পারেন একটু দেখো, খেয়াল করো যে তুমি যখন সক্রিয়তা সিরিজ দেখছিলা তখন তুমি দেখো সোডিয়াম আছিল এই জায়গায়, হাইড্রোজেন আছিল এই জায়গায়, মানে এদের দুইজনের কিন্তু সক্রিয়তার পার্থক্য অনেক বড় গ্যাপ, অনেক বড় গ্যাপ এদের মাঝখানে, বিভবের সক্রিয়তার পার্থক্য অনেক বেশি। তো সক্রিয়তার পার্থক্য এত বেশি যে হাইড্রোজেন এর থেকে অনেক বেশি সক্রিয়, অনেক অনেক বেশি সক্রিয়, মানে H প্লাস ইজ মানে ওয়ে 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 স্ট্রঙ্গার দেন সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস থেকে অনেক বেশি সক্রিয়। তো অনেক বেশি সক্রিয় হওয়ার কারণে তোমার এই সোডিয়ামের ঘনমাত্রা বেশি, বাট স্টিল সোডিয়াম H প্লাসে হারাইতে পারে নাই, সোডিয়াম H প্লাসে হারাইতে পারে নাই। ঘনমাত্রা এই দেখো এখানে কি হচ্ছে, H প্লাসের কনসেন্ট্রেশন মানে সক্রিয়তা অনেক বেশি কার থেকে? সোডিয়াম প্লাসের থেকে। কিন্তু কনসেন্ট্রেশন কার বেশি? H প্লাসের ঘনমাত্রার থেকে এই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা কিন্তু বেশি, ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা সোডিয়াম প্লাসের বেশি ট্রু, বাট সক্রিয়তার পার্থক্য এত বেশি যে এর ঘনমাত্রা বেশি হওয়া সত্ত্বেও H প্লাসকে হারাইতে পারে না। তো এই জন্য এখানে কে গেছে বলো তো? H প্লাসই গেছে। কিন্তু এই দুজনের দিকে তুমি যদি তাকাও, এই হাইড্রোক্সিল আর ক্লোরাইডের মধ্যে, এই হাইড্রোক্সিলের আর ক্লোরাইডের মধ্যে হাইড্রোক্সিল বেশি সক্রিয়, হাইড্রোক্সিল বেশি সক্রিয়, বাট এদের মধ্যে বিভবের পার্থক্য অনেক কম, মানে অল্প একটু বেশি সক্রিয়, হাইড্রোক্সিল ক্লোরাইডের থেকে অল্প একটু বেশি সক্রিয়, অল্প। সো দ্যাটস ওয়াই যখন হাইড্রোক্সিল আর ক্লোরাইডের মধ্যে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি বেশি হয়ে যায়, যখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হয়ে যাচ্ছে, তখন এই ক্লোরাইড আয়ন কি করতেছে বলতো ভাইয়া? এর ঘনমাত্রা বেশি হওয়ার কারণে হাইড্রোক্সিলকে হারাইতে পারতেছে, কারণ এদের মাঝখানে বিভবের পার্থক্য অনেক কম, বাট ওদের মাঝখানে বিভবের পার্থক্য অনেক বেশি, অনেক বেশি। তো এর ঘনমাত্রা বেশি হওয়া সত্ত্বেও একে হারাইতে পারে নাই, এই গেছে। এখানেও হাইড্রোক্সিলেরই যাওয়ার কথা ছিল, কিন্তু এদের পার্থক্য অনেক, বিভবের পার্থক্য অনেক কম হওয়ার কারণে এর ঘনমাত্রা বেশি হওয়ায় এটা তোমার চলে গেছে। ওকে, তো এই কোশ্চেনটা পরীক্ষা মাঝে মধ্যেই আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা পরীক্ষাতে মাঝে মাঝেই আসে। এবার বলো এই কনসেপ্টটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, একটু কমেন্ট করে দাও। এই কনসেপ্টটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে, ঘনমাত্রা বেশিটা কিভাবে বুঝবো? ওই যে দেখো ঘনমাত্রা, গুড কোশ্চেন। ঘনমাত্রা বেশি দেখো বলে দিচ্ছে গাঢ় জলীয় দ্রবণ, যদি গাঢ় ওয়ার্ডটা উল্লেখ থাকে, গাঢ় ওয়ার্ডটা উল্লেখ থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে এটা আমাদের গাঢ় জলীয় দ্রবণ। ওকে, গাঢ় ওয়ার্ডটা উল্লেখ থাকতে হবে। অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বিশেষ করে যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলে, তাইলে এই কাহিনী লিবি, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আসলে গাঢ় জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে না, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, পার্টিকুলারলি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেই। ঠিক আছে, সুপার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, গুড। যদি এটা তোরা বুঝতে তো তোরা বস, তোর তো অস্থির বস হয়ে গেছিস তাইলে, হ্যাঁ, এক একজন। ওকে, তাহলে দেখো তো এখন বাকি পড়ে আছে কি নিচে, দেখো একটু খেয়াল করো। এখান থেকে H প্লাস চলে গেল, এখান থেকে ক্লোরাইড আয়ন চলে গেল, তাহলে এখানে কি কি বাকি আছে? সোডিয়াম আর হাইড্রোক্সাইড। তার মানে এখানে কি উৎপন্ন হচ্ছে কি বলো তো? আলটিমেটলি কি পড়ে আছে নিচে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বাড়তেছে, তাহলে যত বেশি তড়িৎ বিশ্লেষণ করবা তত বেশি বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। খেয়াল করো, এক সাইডে হাইড্রোজেন চলে যেতেছে উইরা, আরেক সাইড দিয়ে ক্লোরিন উইরা চলে যেতেছে, তাহলে দ্রবণের মধ্যে থাকতেছে কি? সোডিয়াম আর হাইড্রোক্সিল, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, একটা ক্ষার। তো ক্ষারের ঘনমাত্রা বাড়তেছে, ক্ষার বাড়তেছে, আর ক্ষার বাড়লে কি হয়? পিএইচ এর মান বাড়তে থাকে। তার মানে যদি তোমাকে বলে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে পিএইচ এর কি পরিবর্তন হবে? পিএইচ কি হবে? বেড়ে যাবে, কমে যাবে, নিরপেক্ষ থাকবে, কি হবে বলো? পিএইচ কি হবে? পিএইচ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ ব্যাক হাইড্রোক্সিলের ঘনমাত্রা বাড়তেছে, অর্থাৎ মানে ক্ষার বাড়তেছে। ক্ষার যত বাড়বে পিএইচ এর মান তত বাড়বে, অ্যাসিড যত বাড়বে পিএইচ এর মান তত কমবে। ঠিক আছে বস, ক্লিয়ার? রাইট, টপিক ক্লিয়ার, গুড, সুন্দর। ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন, পিএইচ বেড়ে যাবে, গুড। এই যে পিএইচ বেড়ে যাবে, এই কোশ্চেনটা এমআইটি তে একবার আসছে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু সরি আইআইটি তে, আমি এমআইটি কেন বলছি, এই কোশ্চেনটা আইআইটি তে একবার আসছিল, আইআইটি মেইনসে একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? ওকে, আসেন তাহলে এবার
এবার আপনাকে আমরা হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো তো দেখলাম, এখন তোমাদের কাছে একটা হোমওয়ার্ক আছে। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে এরকম, তোমরা এটা করবা। ওকে, এগুলো হচ্ছে তোমাদের কাজ। তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই ভাইয়া, হোমওয়ার্ক। এটা তোমরা করে তোমরা হচ্ছে আমাদের গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, গ্রুপে সাবমিট করবো আমরা সবাই। আমাদের হোমওয়ার্কগুলো হচ্ছে এরকম যে আমি তোমাদেরকে কয়েকটা যৌগ দিব, তোমাদের কাজ হচ্ছে এই যৌগগুলা থেকে মানে একটা চার্ট করবা সুন্দর মতো করে। ওকে, কপি করলাম, কপি করলে কই, আচ্ছা ওকে, থাক। ঠিক আছে, তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে এই ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে হচ্ছে যৌগ, যৌগ। ওকে, এখানে হচ্ছে ক্যাথোডে উৎপাদ, ক্যাথোডে উৎপাদ। ওকে, অর্থাৎ ক্যাথোডে কোনটা উৎপন্ন হচ্ছে, এখানে হচ্ছে অ্যানোডে উৎপাদ, অ্যানোডে উৎপাদ। একটা হচ্ছে ক্যাথোডে উৎপাদ, একটা হচ্ছে অ্যানোডে উৎপাদ, আর এখানে হচ্ছে তোমার বিক্রিয়া, মানে ক্যাথোডে কোন বিক্রিয়াটা হচ্ছে, অ্যানোডে কোন বিক্রিয়াটা হচ্ছে। ওকে, এই জায়গায় হবে বিক্রিয়া। তো বিক্রিয়াটা আমরা কিভাবে লিখব, এই যে এভাবে লিখবা যে ক্যাথোড, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, অ্যানোড, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে। ওকে, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে আর আমাদের অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে। তো এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে ছক। ঠিক আছে, আর কত করাবে না, না আজকে আর করাবো না, আজকে এইটুকুই। এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা তোমাদের HW দিয়ে দিচ্ছি, যৌগ। তারপর আমাদের ক্যাথোডে কি উৎপাদ উৎপন্ন হবে, অ্যানোডে আমাদের কি উৎপাদ উৎপন্ন হবে, তারপর আমাদের বিক্রিয়াটা কি হবে, ক্যাথোডে কি উৎপাদ উৎপন্ন হবে, অ্যানোডে কোনটা উৎপন্ন হবে, এবং আমাদের বিক্রিয়া কি হবে। ওকে, আমি এরকম ভাবে তোমাদেরকে যৌগ দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এগুলো লিখবা। হ্যাঁ, যেমন তোমাদেরকে ভাইয়া কিন্তু অলরেডি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, যেমন ধরো ফার্স্ট একটা ধরো লেড ক্লোরাইড, PbCl2, এখানে আচ্ছা PbCl2, অন্য কালার দিয়ে দিই, PbCl2। তোমাদের কাজ হচ্ছে যে PbCl2 ধরো দিয়ে দিলাম হচ্ছে গলিত, গলিত। ওকে, গলিত। তো যদি গলিত লেড ক্লোরাইড দাও, তাহলে তোমার এইখানে কি উৎপন্ন হবে, এইখানে কি উৎপন্ন হবে, এবং ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে। ক্লিয়ার, ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে। ঠিক আছে, তারপর মনে করো যে তোমার কি দেওয়া যায়, আর ধরো তোমার দিলাম সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। তো সোডিয়াম ক্লোরাইড দেখো যে যখন হ্যালোজেন থাকবে, হ্যালাইড থাকবে, যে সোডিয়াম ক্লোরাইড, তারপর মনে করো যে তোমার এরকম যদি থাকে যে আমাদের যত হ্যালোজেন, মানে হ্যালোজেন গঠিত যত দেখবা অ্যাকুয়াস সলিউশন আছে, হ্যালোজেন গঠিত যদি অ্যাকুয়াস সলিউশন থাকে তখন কিন্তু হাইড্রোক্সিল যাবে না, হ্যালোজেন যাবে। যেমন সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস। তারপর তোমাকে দিলাম আমি পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস। তারপরে দিলাম তোমাকে মনে করো ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ব্রোমাইড অ্যাকুয়াস। তো এই যে অ্যাকুয়াস গুলো আছে, অ্যাকুয়াস থাকলেই তুমি আসলে বুঝবা যে অ্যাকুয়াস বলতে আসলে গাঢ় জলীয় দ্রবণ বোঝাচ্ছে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, পটাশিয়াম আয়োডাইডের গাঢ় জলীয় দ্রবণ। ঠিক আছে, তো এরপরে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের গাঢ় জলীয় দ্রবণ। তো তোমাদেরকে এই জায়গায় একটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করে দেই যে ভাইয়া, এই যে আমি কখন বুঝবো আসলে যে একজন আরেকজনের অতিক্রম করতে পারবে কি পারবে না। মনে রাখবা, এই হাইড্রোক্সিল পাশে কেবল হ্যালোজেন থাকলেই তাকে ঘনমাত্রা বেশি হলে অতিক্রম করতে পারবে, শুধুমাত্র হ্যালোজেন। নাইট্রেট আর সালফেটের ক্ষেত্রে কিন্তু হবে না, নাইট্রেট সালফেটের ক্ষেত্রে কিন্তু হবে না। শুধুমাত্র কি লাগবে, শুধুমাত্র হ্যালোজেন, শুধুমাত্র হ্যালোজেনই কেবল হাইড্রোক্সিলরে হারাইতে পারবে, কখন, যদি ঘনমাত্রা বেশি হয়, যদি ঘনমাত্রা বেশি হয়। তাহলে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, পরীক্ষার হলে অ্যাকুয়াসও বলতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম গাঢ়ই বলে দিবে, গাঢ়। তারপরে যেমন ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মানে এটাও কিন্তু গাঢ়, আমি কিন্তু এগুলো সব গাঢ় বুঝাচ্ছি, গাঢ়।
এটাও কিন্তু গাঢ়, এটাও কিন্তু গাঢ়, ঠিক আছে, এটাও গাঢ়। ক্লিয়ার? এগুলো সব কিন্তু গাঢ়। এখন এগুলোর ক্ষেত্রে ক্যাথোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে কি উৎপন্ন হবে, বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা কি হবে, এইভাবে তোমাদের লিখতে হবে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটা একটা এক্সাম্পল দিই এখানে, যে ধরো তোমাকে আমি বললাম পটাশিয়াম নাইট্রেটের গাঢ় 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 জলীয় দ্রবণ, গাঢ় অ্যাকুয়াস সলিউশন, পটাশিয়াম নাইট্রেটের তাহলে কি হবে, তাহলে কি হবে একটু দেখি আমরা এখানে। আমি এটা মুছে দিব, কিন্তু এটা কিন্তু আমি মুছে দিব। ধরো এটা এটা এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ করতেছি আমরা। তো যেহেতু জলীয় দ্রবণ আছে, তাহলে এখানে কি হবে বলতো, এখানে কি কি হবে, পটাশিয়াম আয়ন আছে, নাইট্রেট আয়ন আছে, তারপর জলীয় দ্রবণ বলছে, তাহলে এইচ প্লাস আছে, ওএইচ মাইনাস আছে, তাই তো? কারণ এটা হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার। এটা নিয়ে আশা করি কারো আপাতত বোঝার অসুবিধা হওয়ার কথা না। এখন এই কে প্লাস আর এইচ প্লাস এর মধ্যে কোনটা যাবে বলতো, এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয়? অবশ্যই এইচ প্লাস বেশি সক্রিয়। ঘনমাত্রা কার বেশি, গাঢ় বলছে, ঘনমাত্রা কার বেশি, বা ঘনমাত্রা কে প্লাস এর বেশি। তাহলে কি কে প্লাস কি পারবে এইচ প্লাস কে হারাইতে? জীবনও পারবে না। এর সক্রিয়তা এই জায়গায়, এইচ প্লাস এর সক্রিয়তা এই জায়গায়। কখন পারে? ইমিডিয়েট আগে পরে হইলে পারে। এর জীবনও ঘনমাত্রা পারবে না। তাহলে কে যাবে এখানে? এখানে তোমার হচ্ছে এইচ প্লাস যাবে, এইচ প্লাস যাবে, গিয়া ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হবে। এখন নাইট্রেট আর হাইড্রোক্সিলের মধ্যে কে বেশি সক্রিয়, তোমরাই বলো, নাইট্রেট আর হাইড্রোক্সিলের মধ্যে কে বেশি সক্রিয়, বা হাইড্রোক্সিল বেশি সক্রিয়। কিন্তু ঘনমাত্রা কার বেশি? নাইট্রেটের বেশি। নাইট্রেট কি পারবে হাইড্রোক্সিলকে হারাইতে? জীবনও পারবে না। সক্রিয়তা সিরিজের সবচেয়ে কম সক্রিয় হচ্ছে নাইট্রেট, সব থেকে বেশি সক্রিয় হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে যতই গাঢ় দাও কোনো লাভ নাই, এখানে কে যাবে? হাইড্রোক্সিলই যাবে, হাইড্রোক্সিলে যাবে। যদি এই জায়গায় নাইট্রেট না থেকে হ্যালোজেন থাকতো, হ্যালোজেন হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন থাকতো, বা ব্রোমিন থাকতো, বা আয়োডিন থাকতো, মানে ক্লোরাইড ব্রোমাইড বা আয়োডাইড থাকতো, তখন কেবল এই হাইড্রোক্সিল না গিয়ে ব্রোমাইড, আয়োডাইড বা ক্লোরাইড চাইতো। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা যেন মাথায় থাকে তোমাদের সবার, ঠিক আছে? কখন কোন ক্ষেত্রে আমাদের কি তৈরি হবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাইলে তারপরেরটা আসো। তারপরে ধরো তোমারে বললাম, আচ্ছা আমরা তারপরে মুছে দিই এগুলা। গাঢ়, আশা করি পটাশিয়াম নাইট্রেটটা বুঝতে পারছো, রাইট? এক জায়গায় যাবে হাইড্রোক্সিল, আরেক জায়গায় যাবে হাইড্রোজেন। কেন নাইট্রেট যায় নাই? ঘনমাত্রা বেশি বাট সক্রিয়তা অনেক কম। ওকে, তারপর ধরো তোমাকে দিলাম হচ্ছে, এরপর আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম, মনে করে দিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিডের ধরো অ্যাকুয়াস সলিউশন, জলীয় জলীয় সলিউশন অ্যাকুয়াস। ওকে, তারপরে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন। তারপর ধরো তোমার কি দেওয়া যায়, আর ধরো সিলভার নাইট্রেট Ag AgNO3 সিলভার নাইট্রেট অ্যাকুয়াস, ঠিক আছে? তারপর মনে করে দিলাম কপার সালফেট অ্যাকুয়াস। ওই তো এই কয়েকটা, এগুলার প্রত্যেকটার কাজ হচ্ছে ক্যাথোডে উৎপাদটা কি, অ্যানোডে উৎপাদটা কি, বিক্রিয়াটা কি, এটা তোমরা বাসায় করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আজকের, ঠিক আছে? আজকের আমরা এর থেকে বেশি কিছু পড়ছি না। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব, এবং আরো বিভিন্ন ধরনের কেস নিয়ে আলোচনা করব, আরো মজার মজার জিনিস পড়ব। এবং এবং এটা হচ্ছে আরেকটা জিনিস, কেন নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করতে হয় সেটাও আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? বাট আগামী ক্লাসটা বোঝার জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা আজকের ক্লাসটা একটু কষ্ট করে দেখবা, এবং এই তড়িৎ বিশ্লেষণগুলো কার কাছ থেকে কি উৎপন্ন হবে এটা একটু নিজেরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা। যেমন আমি বলে দিই, এখানে গাঢ় বলছে, তাহলে এখানে ক্লোরিন উৎপন্ন হবে। পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন আছে, তাহলে এখানে আয়োডিন উৎপন্ন হবে। এখানে ব্রোমাইড আছে, ব্রোমাইড, তারপর গাঢ়, তাহলে ব্রোমাইন উৎপন্ন হবে। তবে মোস্ট অফ দ্য একটা জিনিস মনে রাখবা, যে আসলে গাঢ় মাঝে মাঝে লেখা থাকে না। তো গাঢ় লেখা না থাকলেও ওটাকে গাঢ় ধরেই, হ্যালোজেনের ক্ষেত্রে গাঢ় ধরেই উৎপাদটা লিখবা। ঠিক আছে ভাইয়ারা? ওকে গাইস, আল্লাহ হাফেজ। তো কেমন লাগলো আজকের ক্লাস? খুবই বেসিক ক্লাস নিয়েছি ভাইয়া, বলছি খুব বেশি কিছু পড়াইনি। বাট আমি যখন পড়াবো একদম নারী নক্ষত্র খুঁটিনাটি পড়াবো। আমি এই জিনিসগুলো তোমাদেরকে টাইনা পড়াইতে পারতাম, স্কিপ করে যেতে পারতাম, কিন্তু অনেকেই ভুল করতা। কেন ভুল করতা জানো? এই যে দেখো, এই ছোট্ট কথা, এই যে পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস সলিউশন দিলে যে তুমি ভুল করবা, এটা আমি 100% শিওর, 100% শিওর। এখানে যে আয়োডিন উৎপন্ন হবে, বা ম্যাগনেসিয়াম ব্রোমাইডের অ্যাকুয়াস সলিউশন দিলে যে ভুল করবা, এটা 100% শিওর। তো এই ভুলগুলো করা যাবে না, যতই কনসেপ্ট যতই সহজ হোক, বাট কনসেপ্টটা যখন পড়বো, ওই কনসেপ্টের সব কিছু পড়তে হবে আমাদের, ডিটেইলে সব পড়তে হবে। ওকে, তো ভাইয়া অনেকগুলো ক্লাস নেবো ইনশাল্লাহ তড়িৎ রসায়নের উপর, যতদিন না পর্যন্ত আইআইটি লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারতেছি, যতদিন না পর্যন্ত আইআইটির প্রশ্ন ব্যাংক সলভ করতে না পারতেছো, ততদিন পর্যন্ত আমি ক্লাস নিব, ঠিক আছে?
তো এই ক্লাসের রিভিউ দিবা, নোট শেয়ার করবা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড কেমিস্ট্রি একাডেমিতে। আর আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, টাটা।